ডক্টর মাইনুল হোসেন, ঢাকা ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমাদের আজকের ওয়েবিনারের টপিক হচ্ছে R&D areas in the current power system industry. সো আজকে আমাদের সাথে স্পিকার হিসেবে আছেন এই ফিল্ডের এক্সপার্ট রিসার্চার আর ডক্টর আসিফ আনোয়ার। আরো আছেন আমাদের সাথে ডক্টর নিমাত শামীম, ডক্টর সুব্রিনা নওরিন। এছাড়াও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি বিভাগের সহকারী অধ্যাপক এবং বর্তমানে ইউনিভার্সিটি অফ লং অস্ট্রেলিয়াতে পিএইচডি রত মোহাম্মদ মিনারুল ইসলাম আছেন, এবং আরো আছেন আমাদের সাথে মাহমুদুল তারিক চৌধুরী। উনি প্রভাষক, ট্রিপলি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং বর্তমানে ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা শার্লটে আছেন। ওখানে উনি পিএইচডি গবেষণা করছেন। তো আজকে আমরা পাওয়ার সেক্টরের যে গবেষণা বিষয়গুলো আছে, যেগুলো একেবারেই কারেন্ট ট্রেন্ড, সেগুলো নিয়ে আমাদের স্পিকাররা আলোচনা করবেন, যে বর্তমানে পাওয়ারের ওয়ার্ল্ডে কি কি হচ্ছে বা ফিউচারে কি কি হতে যাচ্ছে। এবং আমরা জানি যে পাওয়ার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর, স্পেশালি বাংলাদেশের জন্য। তো এই বিষয়ে আজকে আমাদের স্পিকাররা আলোচনা করবেন গবেষণার পার্সপেক্টিভ থেকে। সো আশা করি যারা পার্টিসিপেন্ট আছেন তারা উপকৃত হবেন, এবং অবশ্যই আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। আমি আর কথা না বাড়ি, আমার মনে হয় ওয়েবিনারটা শুরু করতে পারি। আমাদের সাথে আরো আছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি বিভাগের বর্তমান চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোস্তফা আল মামুন। স্যার, আপনি যদি কিছু বলতে চান শুরুতে। না, আমার মনে হচ্ছে কিছুটা টেকনিক্যাল সমস্যা হচ্ছে। আর ঠিক আছে, আমরা বিলম্ব না করে শুরু করতে পারি। তো আমি প্রথমে অনুরোধ করব আমাদের স্পিকার ডক্টর আসিফ আনোয়ারকে আজকের ওয়েবিনারটা শুরু করবার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মাইনুল, থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। এবার আমি কানেক্টেড হয়েছি মনে হয়। আচ্ছা, হ্যাঁ স্যার, আপনি যদি কিছু বলেন, আমরা শুরু করতে চাচ্ছিলাম। আচ্ছা, হ্যাঁ, আমি এক্সট্রিমলি সরি, আমি আরেকটা জুম মিটিং এ ছিলাম, বাট আমার ওই মিটিং 8:30টায় শেষ হয়ে গেছে। তারপরে আমি এখানে ঢুকতে গিয়ে আমি ঢুকেছি, কিন্তু ওই যে প্রথমত হচ্ছে আমাদের ইউএসসিবিডি তে প্রবলেম হচ্ছিল অনেকক্ষণ ধরে, ল্যাপটপে যে এখন হ্যাং হয়ে শুধু প্রিপেয়ারিং মিটিং দেখাচ্ছে। পরে আমি মোবাইলে আসলাম, এসে তাতেও একটু সমস্যা ছিল। এখন যাই হোক, আমি এখন কানেক্টেড, অডিওটা পাচ্ছিলাম না, এখন অডিওটা পেয়েছি। তো থ্যাঙ্কস টু আল্লাহ যে সময় মতো, একটু দেরি হলেও সময় মতো হয় নাই, বাট পেয়েছি। তো তো আমার অনেক দেরি হয়ে গেছে, আমাকে একটু শুরু করতে বলা হয়েছিল, সেজন্য। আর আমি ইন্টারেস্টেডও। আমাদের স্পিকার তো যারা আমরা সকলেই চিনি, আমাদের স্পিকার এখানে যারা আছো তোমরা, আমাদের এক্স স্টুডেন্ট। এক সেকেন্ড, আমাকে শোনা যাচ্ছে তো না? আচ্ছা, তো আমাদের তো স্পিকার আছে, প্রথমত হচ্ছে আসিফ। তো আসিফের সাথে বোধহয় প্রথম দেখা কি না এর মধ্যে? অনেকদিন পরে দেখা স্যার, আর কি আপনার সেই ক্লাস করার পরে আর আপনার সাথে মনে হয় দেখা হয়নি। হ্যাঁ। তো তোমার পরিচয় আর আমি দিয়ে সময় নষ্ট করব না, এখানে অলরেডি সবাই আগেও জেনে গেছে। তো তোমাকে কংগ্রাচুলেশন ফর বিং প্রেজেন্ট উইথ আস, এন্ড উই আর অলসো লাকি টু গেট ইউ। তুমি ভালো কাজ করছো। তারপরে এই মেয়েটাকে দেখে আমি চিনতে পেরেছি আমার স্টুডেন্ট। হ্যাঁ, এই বায়োডাটা পড়ার আগেই আসিফের মতোই, একটু চেহারা বদলে গেছে। তোমার নামটা আমার মনে ছিল না, সত্যি কথা যেটা, আসিফের নামটা মনে ছিল। তো নিমাত শামীম, ঠিক না? জি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, তুমি পোস্ট ডক্টরাল রিসার্চার। জি, ভালো। কেমন আছো, কেমন বলো দেখি? জি স্যার, ভালো আছি। তোমার সাথে কি দেখা হয়েছিল এর আগে, মানে ডিপার্টমেন্ট থেকে বের হওয়ার পরে?
না স্যার, আমি আন্ডারগ্রেড করেই চলে এসেছিলাম পিএইচডি করতে, পরে ওভাবে বাংলাদেশে যাওয়া হয়নি। আচ্ছা, ঠিক আছে, তোমাকে কংগ্রাচুলেশন, ভালো আছো? থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তারপরে সাবরিনা সুলতানা নওরিন, তোমাকেও, তোমার নামও ভুলে গিয়েছিলাম সত্যি কথা, তো ফেস দেখে চিনতে পেরেছি তুমি আমাদের স্টুডেন্ট। তোমাকেও কংগ্রাচুলেশন, ইউ অল আর ডুইং ভেরি গুড। হ্যাঁ, এরপরে তো মিনার আর তারিক, তোমরা, তোমাদের সাথে যোগাযোগ আছে, তো আশা করি ভালো আছো। আমার মনে হয় উই শুড স্টার্ট। হ্যাঁ, স্পিকারদেরকে সুযোগ দিই, তারা শুরু করুক। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ঠিক আছে, তো আমি বলি যেখান থেকে একটু শুরু করতে চাচ্ছিলাম। তো সবাইকে অনেক ধন্যবাদ। বিশেষত আমার মনে হয় এই ধরনের একটা সেটিং এ এটা আমাদের প্রথম এরকম একটা অ্যারেঞ্জমেন্ট, কারণ অ্যাপ্লাইড, আমরা তো অরিজিনালি আসলে অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকেই এখনো আস্তে আস্তে আমরা। আচ্ছা, আই থিংক নেক্সট স্পিকার সাবরিনা সুলতানা, তুমি যদি কিছু বলতে পারো about current research. থ্যাংক ইউ আসিফ ভাইয়া। আর আমি আর নিমাত অ্যাকচুয়ালি একসাথে পিএইচডি করেছি, আমাদের আন্ডারগ্র্যাড গ্র্যাড এভরিথিং সেম স্কুল, সো ইভেন আমাদের পিএইচডি প্রফেসরও সেম কিন্তু আমাদের রিসার্চ একটু ডিফারেন্ট। সো ও যেরকম কনভার্টার নিয়ে কাজ করেছে, আমার কাজটা একটু আলাদা। আমি অ্যাকচুয়ালি ডাটা অ্যানালিটিক্স নিয়ে বেশি ফোকাস করেছি। সো এবং এখনো যখন আমি কাজ করছি, আমি এখন ট্রান্সমিশন প্ল্যানিং এ কাজ করছি। সো ইটস মোর লাইক এ ডেস্কো ইন বাংলাদেশ। সো বাট রাদার দ্যান হিয়ার, মোস্ট অফ দ্য প্রজেক্ট যেগুলো আমি এখন করছি সবে অ্যাকচুয়ালি রিনিউয়েবল ইনকর্পোরেটেড। সো যেমন নিমাত বললো যে রিনিউয়েবল যেমন খুবই একটা মানে হাইলাইটেড ফিল্ড ইন ইউএস, আই গেস আমাদের দেশেও এই জিনিসটা আরো হাইলাইট করা উচিত। সো লেট মি জাস্ট সে হোয়াট আই ডান সো ফার। সো কারেন্টলি আমি যে প্ল্যানিং এ কাজ করছি, সো আমাকে যেটা করতে হয় যে আমাকে নতুন কোনো প্রজেক্ট আসলে বা নতুন কোনো জেনারেশন অ্যাড হলে, সো ওইটার জন্য যত রকম রিলায়েবিলিটি স্টাডিজ আছে ওগুলো আমাকে করতে হয়। সো আমি একদম কমপ্লিটলি বলতে গেলে ইন্ডাস্ট্রি বেস কাজ করছি, আর রিসার্চ বেস কাজ এখন আর ওরকম ভাবে করা হয় না। বাট আমরা যেরকম আমাদের কোম্পানিতে আর&ডি সাইডে মেইনলি আমার কাজ। সো আমরা যেটা করি, আমরা একটা প্রজেক্ট আসলে ওইটার হচ্ছে ভ্যালিডেশন করে দেই বিফোর ইট কানেক্টেড টু দ্য তারা রিসার্চ করার জন্য পাওয়ারে কোনো সার্চ করবে, দেন সেই ফিল্ডগুলো তারা চুজ করতে পারে। এই জন্যই আসলে আমার এই স্লাইডটা একটু তৈরি করা, যেন ওদেরকে দেখাতে পারি। সো যে আমি যেটা বলতেছিলাম যে পাওয়ার সিস্টেমে নতুন যে পাওয়ার জেনারেশন টেকনোলজি চলে আসছে, যার জন্য কিন্তু পাওয়ার সিস্টেম অপারেটর যারা আছেন তারা ডিফারেন্ট চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে অপারেশন এবং সিস্টেম মেনটেন করার জন্য। সেই চ্যালেঞ্জগুলো আসলে কি, এবং সেই চ্যালেঞ্জগুলোকে আসলে ট্যাকেল করার জন্য আমাদের যে রিসার্চ লেভেলে কি কি ধরনের রিসার্চ হচ্ছে এবং সেগুলোকে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য ফিউচারে আমাদের কি ধরনের টার্গেট নেওয়া উচিত, সেই জিনিসগুলো আসলে আলোচনায় আমাদের আসা উচিত। সো এখানে খুব সহজভাবে আমি একটা পাওয়ার সিস্টেমকে রিপ্রেজেন্ট করছি জাস্ট কম্পেয়ার করার জন্য, যে লাস্ট মোর দ্যান 100 ইয়ার্স যে পাওয়ার সিস্টেম রান করে আসছে, আর এখন পাওয়ার সিস্টেমে নতুন টেকনোলজি অ্যাড হওয়াতে যে পাওয়ার সিস্টেমের স্ট্রাকচার যে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেইটার জন্য, সেটা বোঝার জন্য খুব সহজেই যদি বলি যে এখানে যে ফিগারটা দেখা যাচ্ছে, সেখানে একটা পাওয়ার সিস্টেমকে রিপ্রেজেন্ট করা হয়েছে। জাস্ট একটা পাওয়ার সিস্টেমকে কয়েকটা জোনে ভাগ করা হয়। তার মধ্যে যেমন পাওয়ার যেখানে জেনারেট হচ্ছে সেটাকে আমরা বলি পাওয়ার স্টেশন, দেন এটাকে স্টেপ আপ করে ট্রান্সমিশন সিস্টেমের মাধ্যম দিয়ে এটা হাই ভোল্টেজে ট্রান্সমিট করে। বাংলাদেশের রেসপেক্টিভ আমি যদি বলি যে 400 বা 230 কেভিতে স্টেপ আপ করে দেন ট্রান্সমিশন সিস্টেম দিয়ে ট্রান্সফার করে আবার আমাদের কাস্টমার ইউজের জন্য আবার ডিস্ট্রিবিউশন লেভেলে এসে সেটাকে স্টেপ ডাউন করা হচ্ছে। সো এই যে ভোল্টেজ লেভেলগুলো, সেগুলো হচ্ছে যে আমাদের পাওয়ার সিস্টেমে রান করার সুবিধার জন্য হয়তো ডিফারেন্ট ভোল্টেজ লেভেলে করা। এটা আমরা জানি যারা পাওয়ার স্টুডেন্ট, অ্যাটলিস্ট যারা তোমরা পাওয়ার সিস্টেমে কোর্স করেছো তোমরা অলরেডি দেখেছো। সো এর সুবিধা এবং অসুবিধাগুলো তোমরা দেখেছো। সো এখানে আমি জাস্ট দেখানোর জন্য
কারণ আমার ডিসকাশনের মধ্যে এই আলোচনাগুলো কিছুটা চলে আসবে, যে বাংলাদেশে যে পাওয়ার প্রোডাকশন হচ্ছে তার যে রিসোর্স গুলা বা যে রিসোর্স ইউজ করে আমরা পাওয়ার প্রডিউস করি, তার মধ্যে সবচেয়ে বেশি লিডিং যেটা, সেটা আমরা সবাই জানি যে গ্যাস থেকে আমরা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করছি, এবং দেন হচ্ছে যে ফার্নেস অয়েল। বাট এই যে ফার্নেস অয়েল দেন আমরা যদি দেখি যে আমাদের এখানে যে নিচের দিকে যে পাই চার্টটা দেখানো হয়েছে, সেখানে কিন্তু রিনিউয়েবল এনার্জি খুবই কম। রিনিউয়েবল এনার্জি বাংলাদেশে এখন সোলার এবং উইন্ড এনার্জি নেই বললে চলে, 1.5 মেগাওয়াটের একটা উইন্ড পাওয়ার প্ল্যান্ট আছে। আর বাট রিনিউয়েবল এনার্জি থেকে মোর দ্যান 25 বা 30 মেগাওয়াট মতো পাওয়ার প্রডিউস হচ্ছে, বাট ইন কম্পারিজন টু আদার সোর্সেস এটা খুবই লো, যেমন এখানে দেখা যাচ্ছে 1% দেখানো হচ্ছে। সো এই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আমরা যদি চিন্তা করি, ইউরোপ বা আমেরিকা যে ডেভেলপ কান্ট্রিগুলো, সেখানে কিন্তু গ্রিডের সাথে হিউজ অ্যামাউন্ট রিনিউয়েবল এনার্জি অ্যাড হচ্ছে। সো এই রিনিউয়েবল এনার্জি থেকে পাওয়ার জেনারেশন যে টেকনোলজিগুলা এগুলা সিস্টেমে চলে আসছে, এইটার জন্য আসলে সিস্টেমের যে আগের যে স্ট্রাকচার ছিল, যেটা মোর দ্যান 100 ইয়ার যে স্ট্রাকচারে পাওয়ার ফ্লো হয়েছে, সেইটা কিন্তু এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। সো সেই চেঞ্জটা কিভাবে হচ্ছে, এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে যে পাওয়ার সিস্টেমের যে ইন্ডাস্ট্রি তাদের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আসলে এই পাওয়ার সিস্টেমকে কয়েকটা ভাগে ভাগ করা হচ্ছে। আমরা বলছি যে আগে যে কনভেনশনাল বা ট্র্যাডিশনাল যে সিস্টেমটা ছিল, সেই কনভেনশনাল বা ট্র্যাডিশনাল সিস্টেমে সেখানে কি হতো, একটা সেন্ট্রাল, ঠিক আগের স্লাইডে যেটা দেখাচ্ছিলাম, যে সেন্ট্রাল একটা পাওয়ার স্টেশন থেকে পাওয়ার প্রডিউস করে দেন এটা ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লেভেলের মাধ্যমে কনজিউমারের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এবং ঠিক সেইখানে সেটা কিছু অ্যাডভান্টেজ ছিল। সেই অ্যাডভান্টেজ গুলো কি ছিল আমরা জানি, যে সেই পাওয়ার সিস্টেমে এটা হচ্ছে যে মোর রিলায়েবল, এবং তার স্টেবিলিটি এবং তার পাওয়ার কোয়ালিটি যেগুলো, সেগুলো অনেকটা রিলায়েবল, এবং আমাদের সিস্টেমে কোনো হ্যাজার্ড বা কোনো প্রবলেম তৈরি করতো না, যদি না কোনো মেজর ডিস্টারবেন্স ক্রিয়েট না হয়। যেমন আমরা জানি লাস্ট 20 বা 30 ইয়ার্সে বাংলাদেশে 2বার বা 3বার শুধুমাত্র পাওয়ার আউটেজ হয়েছে, তাও একবার কি সিডুরের সময়। সো আমরা জানি যে এই যে সেন্ট্রাল বা ট্রেডিশনাল যে পাওয়ার সিস্টেম, সেই পাওয়ার সিস্টেমের এটা একটা বেনিফিট ছিল যে সিস্টেমটা অনেক রিলায়েবল ছিল, কারণ সেখানে বিগ সিনক্রোনাস জেনারেটর থেকে পাওয়ার স্টেশন থেকে পাওয়ার প্রডিউস করা হতো। কিন্তু এই যে পাওয়ার সিস্টেম, যে ট্রেডিশনাল পাওয়ার সিস্টেম ছিল, এই ট্রেডিশনাল পাওয়ার সিস্টেমের কিছু যে ফুয়েল ইউজ করে আমরা পাওয়ার প্রডিউস করি, তার মধ্যে সে ফসিল ফুয়েল হচ্ছে মেজর লিডিং পজিশনে, এবং হাইড্রো থেকে আমাদের পাওয়ার প্রডিউস করা হয়। এই ফসিল ফুয়েল যে পাওয়ার, এই ফসিল ফুয়েলের মেন প্রবলেম হচ্ছে এটা কিন্তু আনসাস্টেনেবল। কারণ হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশের রেসপেক্টে আমি যদি বলি, যে বাংলাদেশে এখন পর্যন্ত যে কতটুকু গ্যাস রিজার্ভ আছে, কতটুকু কোল রিজার্ভ আছে, এটা কিন্তু অলরেডি ক্যালকুলেটেড, এবং এই কোল এবং গ্যাস থেকে আমরা নেক্সট কত ইয়ার পর্যন্ত পাওয়ার প্রডিউস করতে পারবো সেটা কিন্তু অলরেডি ক্যালকুলেটেড। কিন্তু যখন এই পাওয়ারটা, এই রিসোর্স ফুরিয়ে যাবে, তখন আমরা কোথা থেকে পাওয়ার প্রডিউস করবো, এটা কিন্তু আনসার্টেন। সো এবং এটা আমাদের মাথায় আনতে হবে। সেকেন্ড আর একটা প্রবলেম হচ্ছে, এই যে আমরা রিসোর্স বা ফসিল ফুয়েল ইউজ করে যে গ্যাস প্রডিউস করছি, এখান থেকে কিন্তু কি প্রচুর পরিমাণে হেলথ প্রবলেমেটিক যে নক্সাস গ্যাস বা টক্সিক গ্যাস এনভায়রনমেন্টে চলে আসছে, এয়ার পলিউশন হচ্ছে, এবং যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এমিশন হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাস এমিশনের জন্য যে গ্লোবাল এনভায়রনমেন্ট যে ইম্প্যাক্ট, সেটা আমাদের সকলেরই জানা। যার জন্য আসলে এখন এই যে রিনিউয়েবল এনার্জি গুলোর গ্রিডের সাথে অ্যাড হওয়ার যে স্কোপ, সেগুলো কিন্তু তৈরি করে দিচ্ছে। এই কনভেনশনাল যে সিস্টেম যেটা নিয়ে আমি কথা বলছিলাম, সেটার একটা মেজর একটা প্রবলেম ছিল। সেই মেজর প্রবলেমটা হচ্ছে যে আমরা দেখছি যে বাংলাদেশে কি আমাদের পাওয়ার প্রোডাকশন হচ্ছে যে কাপ্তাইতে, অথবা পাওয়ার প্রোডাকশন হচ্ছে যে চিটাগাঙে, দেন ওই পাওয়ারটাকে ক্যারি করে আমরা কোথায় নিয়েছি, ঢাকায় নিয়ে গিয়ে ইউজ করছি। সো চিটাগাং বা কাপ্তাই থেকে ঢাকার ডিস্টেন্স কিন্তু মোর দ্যান 300 কিলোমিটার। এই যে লম্বা একটা ডিস্টেন্স মধ্যে দিয়ে এই পাওয়ার গ্রিডের মধ্যে দিয়ে পাওয়ার ক্যারি করে ঢাকাতে নিয়ে যাচ্ছি, এখান থেকে কিন্তু হিউজ সিস্টেম লস হয়, পাওয়ার সিস্টেম লস, অ্যাক্টিভ পাওয়ার লস হয়। সো এই লসটা এটা কিন্তু এই কনভেনশনাল সিস্টেমের এটা একটা মেজর প্রবলেম ছিল। সো এই যে প্রবলেমগুলো কনভেনশনাল সিস্টেমের সাথে যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলোকে ট্যাকেল দেওয়ার জন্য, ওভারকাম করার জন্য আসলে কিন্তু এই রিনিউয়েবল এনার্জি সোর্স যেগুলো, যেমন উইন্ড এনার্জি হতে পারে বা সোলার এনার্জি বা মিনি হাইড্রো এনার্জি, সেইগুলো কিন্তু ডে বাই ডে সিস্টেমের সাথে অ্যাড হচ্ছে। সো এই কেন আমরা এখন রিনিউয়েবল এনার্জি সিস্টেমের সাথে অ্যাড করছি, কারণ এর অনেক অ্যাডভান্টেজ আছে। কারণ কি, রিনিউয়েবল এনার্জি অ্যাড করে যেখানে আমাদের লোড, অ্যাজ ফর এক্সাম্পল ঢাকাতে আমাদের হিউজ লোড সেন্টার। সো এই ঢাকার আশেপাশে যদি আমাদের ফ্রি স্পেস থাকে, যেমন রিনিউয়েবল এনার্জির একটা মেন কনস্ট্যান্ট হচ্ছে যে এর হচ্ছে অনেক স্পেস লাগে, বাট এই স্পেস কনস্ট্যান্টটাকে যদি আমরা রিমুভ করতে পারি, তাহলে যেখানে আমার লোড আছে সেখানেই আমরা পাওয়ার প্রডিউস করতে পারছি। কারণ সান ইজ এভরিহোয়ার,
হায়ার। এবং এবং এইটা কি এর আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে সান যেমন নন রিনিউয়েবল এনার্জি যেগুলো ফসিল ফুয়েল ইউজ করে আমরা পাওয়ার প্রোডাকশন করছিলাম, সেইগুলোর একটা মেন প্রবলেম হচ্ছে এটা আনসাস্টেনেবল, একটা সার্টেন ইয়ার পরে এটা আমাদের শেষ হয়ে যাবে, অথবা অন্য কোনো কান্ট্রি থেকে আমাকে ইম্পোর্ট করতে হবে। বাট যখন রিনিউয়েবলের দিকে আসছি তখন কিন্তু এইটা আমার সাস্টেনেবল, যতদিন সূর্য আছে ততদিন কিন্তু সানলাইট আছে এবং আমরা এটা জেনারেট করতে পারছি। সো এটা রিসোর্সের দিক থেকে সাস্টেনেবল একটা সিস্টেম। দেন হচ্ছে যে যখন আমরা সোলার পাওয়ার বা উইন্ড পাওয়ার ইউজ করছি, এখানে কিন্তু আমরা আমাদের এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, কোনো কার্বন ডাইঅক্সাইড এমিশন হচ্ছে না এবং কোনো টক্সিক কোনো গ্যাস যেমন সালফার ডাইঅক্সাইড যেটা হেলথের জন্য এবং স্বাস্থ্যের জন্য, হিউম্যান স্বাস্থ্যের জন্য বা যে কোনো অ্যানিমেলের জন্য খুবই ক্ষতিকর, তো এই প্রবলেমগুলো হচ্ছে না। এখন যে রিনিউয়েবল এনার্জি সিস্টেমে অ্যাড হচ্ছে, এ অ্যাড হওয়াতে যেমন অনেকগুলো সুবিধাও আমরা পাচ্ছি, অসুবিধা তৈরি হচ্ছে। যেমন কনভেনশনাল সিস্টেমে যে আমাদের যেগুলো সুবিধা ছিল, যেমন মোর স্টেবল, এর পাওয়ার সাপ্লাই হচ্ছে যে কন্টিনিউয়াস, রিলায়েবিলিটি অনেক হাই, এবং পাওয়ার কোয়ালিটির মধ্যে কোন জিনিসগুলো চলে আসছে আমাদের স্টুডেন্টদের বোঝার জন্য বলছি, যে পাওয়ার কোয়ালিটির মধ্যে যেমন সিস্টেমের হারমোনিক্স কতটা বেশি, বা যারা অলরেডি পাওয়ার সিস্টেম বা পাওয়ার ইলেকট্রনিক্স কোর্স অলরেডি করেছো তারা এই জিনিসগুলো তো বুঝবা, যে হারমোনিক্স বা টিএইচডি, হারমোনিক্স ডিস্টরশন, অথবা পাওয়ার কোয়ালিটি যেমন ভোল্টেজ স্যাগ বা সোয়েল, এইগুলো কিন্তু আমাদের কনভেনশনাল যে সিস্টেম, ট্র্যাডিশনাল যে সিস্টেম, সেই ট্র্যাডিশনাল সিস্টেমে অনেক বেটার ছিল এই প্যারামিটারগুলো। বাট যখন রিনিউয়েবল এনার্জি, যেমন রিনিউয়েবল এনার্জি সিস্টেমের সাথে কিভাবে কানেক্ট হচ্ছে সেই জিনিসটা আমাদের আগে দেখতে হবে। যে রিনিউয়েবল এনার্জি ইটসেলফ, আমরা ফটোভোল্টাইক ইউজ করে ডিসি পাওয়ার জেনারেট করছি, বাট আমাদের সিস্টেমটা কি এসি পাওয়ার, মানে পুরো গ্রিড সিস্টেমটা এসি। সো আমি যখন ডিসি ডিরেক্টলি কিন্তু সিস্টেমে লে করতে পারছি না, কি করতে হচ্ছে আমাকে পাওয়ার ইলেকট্রনিক্স সুইচ ইউজ করতে হচ্ছে, পাওয়ার ইলেকট্রনিক্স ইনভার্টার বা কনভার্টার ইউজ করতে হচ্ছে। যখন এই কনভার্টারগুলো ইউজ করছি, তারা কিভাবে সিস্টেমে পাওয়ার করছে সুইচিং করে করে, যখন এই সুইচিংটা চলে আসছে না, তখন এরা হিউজ হারমোনিক জেনারেট করে। এই হিউজ হারমোনিক জেনারেট করতে আমাদের পাওয়ার কোয়ালিটি আসলে ডিক্রিজ করছে, এটা একটা প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে যে এর যে ইন্টারমিটেন্সি, যে আমরা রিসোর্স ইউজ করছি সানলাইট বা তোমার উইন্ড, এটা কিন্তু আনসার্টেন। একটা ব্যাপার শুধু আনসার্টেন, যে হঠাৎ করে আমাদের দিনের বেলা পাওয়ার প্রোডাকশন হচ্ছিল না, ক্লাউড আসাতে সাডেনলি পাওয়ার জেনারেশন কমে গেল, অথবা উইন্ড সকালবেলায় আছে দুপুরবেলায় উইন্ড নাই। সো এই ইন্টারমিটেন্ট যে আনসার্টেনটি শুধু এর আছে, বাট ইনফ্যাক্ট ইন লং টার্ম এটা কিন্তু সাস্টেনেবল। সো নন কনভেনশনাল সিস্টেমে যেমন আমার কিছু সুবিধা ছিল, সেইটা আবার কনভেনশনাল সিস্টেমে প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তো এই যে রিজিয়নটা, যে পাওয়ার কোয়ালিটি, স্ট্যাবিলিটি, সিকিউরিটি এবং রিলায়েবিলিটি এনহান্স করার জন্য আসলে এখানে ইঞ্জিনিয়ারদের রিসার্চের অনেক কাজ, এবং এটা নিয়ে গ্লোবালি ওয়ার্ল্ড ওয়াইড ইউনিভার্সিটি লেভেল এবং ইন্ডাস্ট্রি লেভেলে অনেক রিসার্চ হচ্ছে, যে যত রিনিউয়েবল এনার্জি সিস্টেমে আসছে তত এই যে প্রবলেমগুলো ক্রিয়েট করছে, সেই প্রবলেমগুলোকে সলভ করার জন্য আসলে কিভাবে কি নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন কন্ট্রোল বা নতুন নতুন সুইচ কিভাবে নিয়ে আসা যায়, সেটা নিয়ে কাজ হচ্ছে। আমাদের স্টুডেন্টরা এই ফিল্ডগুলোতে তারা এক্সপ্লোর করতে পারে। সো এখন আমরা দেখছি যে লাস্ট 100 ইয়ার্স পাওয়ার সিস্টেমের যে স্ট্রাকচার ছিল, সেইটা কিন্তু নেক্সট কারেন্টলি এবং অনেক ডেভেলপ কান্ট্রি যেমন আমেরিকা বা ইউরোপের অনেক কান্ট্রি, তাদের সিস্টেমে কিন্তু হিউজ অ্যামাউন্ট, আমার নেক্সট কিছু ডিসকাশন আমি দেখাবো, হিউজ অ্যামাউন্ট রিনিউয়েবল এনার্জি চলে আসছে। সো সিস্টেমের মধ্যে হিউজ অ্যামাউন্ট পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস চলে আসছে। সো এই যে চেঞ্জটা কিভাবে হচ্ছে, এই চেঞ্জটা কি ধীরে ধীরে হওয়া ভালো, না খুব মানে অ্যাব্রাপ্টলি একটা জাম করে চেঞ্জ হওয়া ভালো? আমরা সকলেই এটা জানি যে এই চেঞ্জটা যত ধীরে ধীরে হবে, টেকনোলজি যত ধীরে ধীরে চেঞ্জ হবে, তত আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য, আমাদের স্টুডেন্ট যারা রিসার্চার, তাদের কিন্তু কাজ করার যে স্কোপগুলো, এই স্কোপগুলো তত কিন্তু এক্সপান্ড করবে। এবং এই পাওয়ার সিস্টেম, আমরা সবাই জানি পাওয়ার সিস্টেম এটা একটা ভাস্ট একটা সিস্টেম, এবং এই যে ইলেকট্রিক্যাল এনার্জি, এটা এত পপুলার ফর্ম অফ এনার্জি যে এইটাকে আমরা ইউজ করে যে কোনো ফিল্ডে যে কোনো ভাবে কনভার্ট করে আমরা কাজে লাগাতে পারি। সো পাওয়ার সিস্টেমের এই চেঞ্জটা যেভাবেই হোক না কেন, পাওয়ার সিস্টেমের যারা ইঞ্জিনিয়ার রিসার্চার আছে তাদের সকলের কিন্তু কয়েকটা টার্গেটের মধ্যে পড়ে, যে কিভাবে কার্বন এমিশন কমানো যায়, কিভাবে যে সিস্টেমটা আমরা ডেভেলপ করতে যাচ্ছি সেই সিস্টেমটা কিভাবে কস্ট ইফেক্টিভ করা যায়, এবং আমরা যেন সকলের জন্য পাওয়ার নিশ্চিত করতে পারি। যেমন কনভেনশনাল সিস্টেমে একটা প্রবলেম ছিল যে আমরা গ্রিডের বাইরে
রিমোট রিমোট কোনো রিজিয়নে কোনো যদি একটা ভিলেজ থাকে সেইখানে কিন্তু পাওয়ার ক্যারি করার জন্য আমার বিশাল একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার। আর এখন যখন রিনিউয়েবল এনার্জি চলে আসছে তখন কিন্তু এটা আর আমাদের প্রয়োজন হচ্ছে না, কারণ বাংলাদেশের রেসপেক্টে আমরা বলতে পারি থাউজেন্ডস অফ হাউসেস তারা কিন্তু সোলার হোম সিস্টেম ইউজ করে তারা পাওয়ার ইউজ করছে এবং পাওয়ার জেনারেট করছে। সো এই যে অ্যাক্সেসিবিলিটি এটা রিনিউয়েবল এনার্জির জন্য কিন্তু সম্ভব হচ্ছে। দেন থার্ড যে আমাদের টার্গেট সেটা হচ্ছে যে অপটিমাইজেশন। আমাদের ডক্টর সাবরিনা ওনার কাজের উনি আলোচনা করে গেছেন যে স্মার্ট গ্রিড কিন্তু চলে এসছে। স্মার্ট গ্রিড আসাতে সুবিধা হয়েছে কি যে কমিউনিকেশন এবং সেন্সর এবং এনার্জি সিস্টেম মার্জ হয়ে গেছে। মার্জ হওয়াতে আমরা কিন্তু এখন রিয়েল টাইম ডাটা সব জায়গা থেকে পেতে পারি। কোন একটা বাসা বাড়িতে বা কোন একটা ইন্ডাস্ট্রিতে কখন কতটুকু পাওয়ার সে নিচ্ছে, কোন ইকুইপমেন্ট কতটুকু কখন রান করা দরকার, এখন কন্ট্রোল সেন্টার থেকে তারা খুব ইজিলি ট্র্যাক করতে পারে। আগে যেমন কি আমাদের এখনো বাংলাদেশের রেসপেক্টে কি হচ্ছে যে সারা মাস ধরে কোন একটা হাউস হোল্ডে বা ইন্ডাস্ট্রিতে পাওয়ার সে যতটুকু ড্র করছে সেই অনুযায়ী মাস শেষে মিটার রিডার এসে সেটা রিড করে সে বিল দিয়ে দিচ্ছে, সেই অনুযায়ী আমরা বিল পে করে দিচ্ছি। বাট এই বাই দিস টাইম তারা কিন্তু কন্ট্রোল সেন্টার থেকে এটা ট্র্যাক করতে পারছে না। যদি এটা ট্র্যাক করতে পারতো তাহলে কিন্তু ইজিলি তারা এই অপটিমাইজ করতে পারতো এবং পাওয়ারের আরো গুড ইউটিলাইজেশন করতে পারতো, যেটা কিন্তু আমাদের স্মার্ট গ্রিড এনে দিচ্ছে। সো এই যে চেঞ্জগুলো, এই চেঞ্জগুলো কিন্তু আবার যদি বলি বাংলাদেশে এই যে পাওয়ারের যে ট্রান্সফরমেশন, পাওয়ার গ্রিডের যে ট্রান্সফরমেশন বা পাওয়ার সিস্টেমের যে ট্রান্সফরমেশন, এটা কিন্তু বাংলাদেশে যেভাবে হবে সেটা কিন্তু ইউরোপ আমেরিকাতে কিন্তু অন্যরকম ভাবে হচ্ছে, কারণ এইগুলো অনেকগুলো প্যারামিটার উপরে ডিপেন্ড করে। যে প্যারামিটার গুলোর মধ্যে যেমন পড়ে টেকনোলজি, সব জায়গায় টেকনোলজি হয়তো এখন অ্যাভেলেবল, কিন্তু সেইটা কোপ আপ করার জন্য তাদের গ্রিড, যেমন বাংলাদেশ গ্রিড, এই বাংলাদেশ গ্রিডে যদি আমি এখন হিউজ অ্যামাউন্ট রিনিউয়েবল এনার্জি অ্যাড করি, সেই হিউজ অ্যামাউন্ট সেটাকে অ্যাডপ্ট করার বা কোপ আপ করার মতো সামর্থ্য কিনা সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। দেন হচ্ছে যে রেগুলেশন কি হবে, যেমন যেগুলো উন্নত দেশ সেখানে কি হচ্ছে তারা সোলার হোম সিস্টেম ইউজ করে কিন্তু পাওয়ার প্রডিউস করছে, তাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু পাওয়ার দরকার সেইটা তারা ইউজ করছে, দেন এক্সেস যে পাওয়ার সেইটা কিন্তু তারা গ্রিডে লে করে দিচ্ছে, এবং তার মানে তারা ইকোনমিক্যালি কিন্তু বেনিফিটেড হচ্ছে। বাট এইটা কিন্তু বাংলাদেশে এখনো নাই। বাংলাদেশে থাউজেন্ডস অফ হাউস কিন্তু গ্রিড হাউস হোল্ড ইউজ করছে, বাট সেইটা ক্লাস্টার অনুযায়ী একটা ক্লাস্টার করে সেখানে সেই পাওয়ার কালেক্ট করে কিন্তু অ্যাডিশনাল যে পাওয়ারটা সেটা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত গ্রিডে অ্যাড করা হচ্ছে না। সো এইটা কিন্তু নতুন একটা স্কোপ যে আমাদের ইঞ্জিনিয়াররা সেখানে কাজ করতে পারে, কিভাবে পলিসি মেক করে, হয়তো এই পলিসি ডিসিশনগুলো আমাদের একটা সার্টেন লেভেল থেকে আসবে, বাট স্টুডেন্টদের টেকনোলজির দিক থেকে আমরা যেন পিছিয়ে না থাকি সেই জায়গাগুলোতে কাজ করার স্কোপ আছে। এবং শুধুমাত্র যদি বলি পাওয়ার সিস্টেম নট অনলি জাস্ট ক্যারিং পাওয়ার, এটা হচ্ছে যে প্রত্যেকটা পাওয়ার সিস্টেমের সাথে বিজনেস, মার্কেট, এভরিথিং রিলেটেড। সো এইখানে কাজ করার অনেক স্কোপ, যেগুলো নিয়ে আসলে ইঞ্জিনিয়ারদের কাজ করার অনেক সুযোগ আছে, এবং অন্যান্য ফিল্ডেও লোকজনেরও এখানে রিসার্চ করার অনেক স্কোপ আছে। সো এই যে পাওয়ার সিস্টেমে যে চেঞ্জ হচ্ছে একটা লং টাইম একটা কনভেনশনাল ট্রেন্ড থেকে, এই চেঞ্জ গুলো হওয়ার পিছনে যে যে ড্রাইভিং টুলস গুলো কাজ করছে, এই টুলস গুলো নিয়ে আমাদের স্টুডেন্টরা বা আমরা যারা রিসার্চ করছি সেগুলো তারা এক্সপ্লোর করতে পারে। তার সেই টুলস গুলো কি আমাদের একটু দেখা দরকার। যেমন প্রথম হচ্ছে কস্ট অফ রিনিউয়েবল এনার্জি। এখন আমরা জানি যে ডে বাই ডে রিনিউয়েবল এনার্জির যে সেট আপ একটা 10 ইয়ার্স ব্যাক বা 20 ইয়ার্স ব্যাক এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ ছিল, চাইলে যে কেউ এগুলা সিস্টেমে ডিপ্লয় করতে পারতো না। এখন কিন্তু এইটার প্রাইস অনেক কমে গেছে, এবং এটা খুব সহজেই যে কেউ চাইলেই তারা এই রিনিউয়েবল এনার্জি আমরা সিস্টেমে অ্যাড করতে পারি। দেন হচ্ছে যে ডেভেলপ হতে সিস্টেম ইলেকট্রিক্যাল সিস্টেমের মধ্যে চলে আসছে, যাতে করে আমরা খুব সহজে সিস্টেমের ডেটা, রিয়েল টাইম যে ডাটা, সেই ডাটাগুলো ক্যালকুলেট করে সিস্টেমের অপটিমাইজ করে কখন কোথায় পাওয়ার দরকার সেগুলো কিন্তু আমরা ডিসিশন নিতে পারি। এবং এইটার কিন্তু অনেক নেগেটিভ ইম্প্যাক্টও আছে, যেমন ডক্টর সাবরিনা বলে গেছেন সাইবার সিকিউরিটি প্রবলেম, যে সাইবার থ্রু সাইবার। সো এটা কিভাবে এটা প্রহিবিট করা যায় সেগুলো নিয়ে কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় রিসার্চ হচ্ছে। দেন হচ্ছে যে আমরা যদি বলি যে যে কাস্টমার এনগেজমেন্ট, একটা সময় পর্যন্ত ছিল কনভেনশনাল সিস্টেমে পাওয়ার জেনারেট হচ্ছে কাস্টমার
সিকিউরিটি, রিলায়েবিলিটি এন্ড রেজাইলেন্স। যেমন একটা সময় ছিল যে আমরা আমরা এখনো কিন্তু ফার্নেস অয়েল বা ডিজেল এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করি, বা কোল যদি বাইরে থেকে ইম্পোর্ট করি। যেমন বাংলাদেশ এখন ইন্ডিয়া থেকে পাওয়ার ইম্পোর্ট করছে। কেন ইম্পোর্ট করতে হবে? আমাদের যদি যে রিজিওনাল যে রিসোর্স সেটা যদি আমরা ইউজ করতে পারি তাহলে কিন্তু আমাদের ইম্পোর্ট করা লাগবে না। তো এই রিজিওনাল যে ইম্পোর্ট করার যে অপশনটা চলে আসে, তখন কিন্তু জিওপলিটিক্স সিস্টেম যেখানে সেখানে পাওয়ার জেনারেট হচ্ছে। সো এই পাওয়ার আগে যেমন একটা ছিল কি কনভেনশনাল সিস্টেমে ওয়ান ডিরেকশনাল ইউনিডিরেকশনাল পাওয়ার ফ্লো, জেনারেশন টু কনজিউমার। এখন কিন্তু ডিস্ট্রিবিউশন থেকেও গ্রিডে পাওয়ার যাচ্ছে, সো পাওয়ারটা এখন বাই ডিরেকশনাল হয়ে যাচ্ছে। এইটা হওয়াতে কি হচ্ছে যে সিস্টেমে গত 100 বছর যাবত বা মোর দেন 100 ইয়ার সিস্টেমে যে প্রোটেকশন সিস্টেম ইনস্টল করা আছে সেইগুলা কিন্তু বেসড অন ইউনিডিরেকশনাল, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউনিডিরেকশনাল। সো উল্টা দিক থেকে যদি পাওয়ার ফ্লো করে তারা কিন্তু ডিটেক্ট করতে পারবে না। সো এখানে যদি কোনো ফল্ট হয় বা উল্টো থেকে পাওয়ার ফ্লো হয়, তখন ডিটেক্ট করতে না পারলে ফল্ট থাকলেও কিন্তু তারা এটাকে রিমুভ করতে পারছে না। সো এইটা একটা সিস্টেমের করতে পারবো তা কিন্তু না, যে এক্সিস্টিং, কারণ হিউজ কস্টের ব্যাপার। তো এক্সিস্টিং প্রোটেকশন সিস্টেমকে কিভাবে মডিফাই করলে বা ইমপ্রুভ করলে আসলে আমাদের বর্তমান যে কারেন্ট পাওয়ার সিস্টেম চলে আসছে সেটার সাথে কিভাবে অ্যাডাপ্ট করা যায় সেটা একটা ব্যাপার। সো এই যে আমি যেটা বলছিলাম যে হিউজ অ্যামাউন্ট যে রিনিউয়েবল এনার্জি ডিস্ট্রিবিউশন সিস্টেমে অ্যাড হচ্ছে, এটাকে আমরা বলি ডিস্ট্রিবিউটেড জেনারেশন বা ডিস্ট্রিবিউটেড জেনারেটর বা জেনারেশন সিস্টেম। সো এখানে আমরা দেখছি যে এখানে আমি ফার্স্ট আরেকটা যে ফিগার, এখানে যে বার যে ফিগারটা দেখা যাচ্ছে, এখানে বলছি যে পৃথিবীর অনেক কান্ট্রি যেমন ইউরোপ বা আমেরিকার অনেকগুলো কান্ট্রির অনেকগুলো স্টেট তারা কিন্তু অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে যে তাদের কিছু কিছু স্টেট তারা 100% রিনিউয়েবল এনার্জি থেকে পাওয়ার প্রডিউস করছে। সেই রিনিউয়েবল এনার্জি কি উইন্ড অথবা সোলার পাওয়ার থেকে তারা পাওয়ার প্রডিউস করছে। এবং যখন এই 100% রিনিউয়েবল এনার্জি বা এই পাওয়ার শেয়ারিং, দুইটা জিনিস, একটা হচ্ছে যে রিনিউয়েবল এনার্জি থেকে পাওয়ার প্রোডাকশন এবং নন রিনিউয়েবল থেকে মানে কোল বা নিউক্লিয়ার থেকে পাওয়ার প্রোডাকশন, এই দুটা শেয়ারিং এর মধ্যে রিনিউয়েবল থেকে যখন পাওয়ার শেয়ারিংটা অনেক বেশি হচ্ছে তখন কিন্তু সিস্টেমে তার ইম্প্যাক্টটা চলে আসছে। এখন পর্যন্ত যত রিনিউয়েবল ফটোভোল্টাইক বা উইন্ড সিস্টেমের সাথে কানেক্টেড তাদের কিন্তু টার্গেট কয়েকটা, যে সিস্টেম থেকে গ্রিড থেকে বা গ্রিড অপারেটর তাদেরকে যতটুকু মেগাওয়াট বা মেগাভার সিস্টেমে লে করতে বলা হচ্ছে তারা কিন্তু সেই মেগাওয়াট বা মেগাভার লে করে দিচ্ছে। এবং এই যে সিস্টেমটা যে পাওয়ার ইলেকট্রনিক যে কনভার্টার ইউজ করছে এটাকে আমরা বলি গ্রিড ফলোয়িং। কেন গ্রিড ফলোয়িং বলছি? কারণ হচ্ছে যে এটা সে নিজে রান করতে পারে না, এটা রান করার জন্য গ্রিডের স্ট্যাবিলিটির উপরে ডিপেন্ড করে। গ্রিড যদি গ্রিডের ফ্রিকোয়েন্সি এবং ভোল্টেজ মেজার করে দেন সে কিন্তু স্টেবল রান করতে পারে। গ্রিড যদি ইটসেলফ আনস্টেবল হয়ে যায় তখন কিন্তু এগুলো শাটডাউনে চলে যায়। সো এটা একটা প্রবলেম যে হিউজ অ্যামাউন্ট রিনিউয়েবল এনার্জি গ্রিডে কানেক্ট হচ্ছে ঠিকই, আমাদের সিস্টেমের গ্লোবাল এনভায়রনমেন্টাল প্রবলেম দূর হচ্ছে, কিন্তু ইনফ্যাক্ট
পাওয়ার গ্রিড ইটসেলফ ফেসিং প্রবলেমস, এবং অপারেটর যারা আছে তারা নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। আর একটা প্রবলেম হচ্ছে যে হিউজ অ্যামাউন্ট যখন রিনিউয়েবল এনার্জি পাওয়ার চলে আসছে, সো পাওয়ার ব্যালেন্স করার জন্য আমাকে কি করতে হবে, আমাদের টার্গেট কি, যে যেগুলা কোল ফায়ার পাওয়ার প্লান্ট বা গ্যাস ফায়ার পাওয়ার প্লান্ট, সেই প্লান্টগুলোকে কিন্তু শাটডাউন করে দিতে হচ্ছে, কারণ পাওয়ার ব্যালেন্স যদি না রাখতে পারি তাহলে কিন্তু সিস্টেম ব্রেকডাউন করবে। সো সেই ব্রেকডাউন ঠেকানোর জন্য, পাওয়ার ব্যালেন্স করার জন্য আমাদের ওই রিনিউয়েবল নন রিনিউয়েবল এনার্জি যেমন সিস্টেম পাওয়ার স্টেশন থেকে যে আমরা পাওয়ার প্রডিউস করছিলাম সেগুলো কিন্তু শাটডাউনে চলে যাচ্ছে। এবং এতে কি হচ্ছে যে সিস্টেম থেকে যে সিনক্রোনাস জেনারেটর, যেটা হচ্ছে যে সিস্টেমের স্ট্রেংথ এবং স্টেবিলিটি করে, সেইটা কিন্তু রিমুভড হয়ে যাচ্ছে। তার পরিবর্তে সিস্টেমে কি অ্যাড হচ্ছে, রিনিউয়েবল এনার্জি বেসড পাওয়ার ইলেকট্রনিক্স বেসড পাওয়ার সিস্টেম। সো এখন এই যে সিস্টেমটা, আমাদের বর্তমান যে পাওয়ার সিস্টেম, সেই পাওয়ার সিস্টেমে কিন্তু হিউজ রিনিউয়েবল এনার্জি বেসড এবং পাওয়ার ইলেকট্রনিক্স বেসড পাওয়ার সিস্টেম অ্যাড হয়ে যাচ্ছে। সো এইটা কিন্তু প্রবলেম। এখন যে এই যে হিউজ অ্যামাউন্ট পাওয়ার সিস্টেম, পাওয়ার ইলেকট্রনিক্স বেস সিস্টেম পাওয়ার, আমাদের পাওয়ার সিস্টেমে পাওয়ার গ্রিডে অ্যাড হচ্ছে, সেখানে নতুন নতুন যে চ্যালেঞ্জগুলো, যেগুলো অপারেটর ইঞ্জিনিয়ার যারা, যেমন বাংলাদেশের ডেস্কো বা গ্রিড ইঞ্জিনিয়ার পিজিসিবি, তারা যে প্রবলেমগুলো ফেস করছে, সেই প্রবলেমগুলো আসলে ওয়ার্ল্ড ওয়াইড সবাই রিসার্চ করছে, সেগুলো আমি কয়েকটা জিনিস এখানে হাইলাইট করছি। একটা হচ্ছে যেমন সিস্টেম স্ট্রেন, যখন সিস্টেমে যখন হিউজ রিনিউয়েবল এনার্জি অ্যাড হচ্ছে, আমি আগেই বলেছি সিনক্রোনাস জেনারেটর শাটডাউন হয়ে যাচ্ছে, তখন কিন্তু সিস্টেমের স্ট্রেংথ কমে যাচ্ছে। তার মানে সেখানে যদি কোনো ডিস্টারবেন্স আসে, সেটাকে ট্যাকেল করার মতো সিস্টেম তাদের যে স্ট্রেংথ সেটা হারিয়ে ফেলছে। দেন আরেকটা হচ্ছে যে ইনার্শিয়া। আমাদের সিনক্রোনাস জেনারেটর যে মেইন প্রপার্টি সেটা ছিল তার যে রোটর, সেই রোটরের যে ইনার্শিয়া, সেই ইনার্শিয়াটা কিন্তু আমার সিস্টেম থেকে হারিয়ে যাচ্ছে। যার ফলে কি হচ্ছে, যখনই কোনো ফল্ট হয় বা সিস্টেম ডিস্টারবেন্স আসে, সেই ডিস্টারবেন্সের জন্য কিন্তু রেট অফ চেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি সেটা কিন্তু অনেক ফাস্ট হয়ে যাচ্ছে। সো এটা একটা প্রবলেম। দেন হচ্ছে যে আমাদের যারা স্টুডেন্ট যারা দেখছো, তোমরা এই প্রবলেমগুলো দেখতে পারো, যেগুলো নিয়ে অনেক কাজ হচ্ছে। তার মধ্যে থার্ড যেটা আমি বলছিলাম যে ডিস্টারবেন্স রাইট থ্রো, যে যে হিউজ রিনিউয়েবল এনার্জি পাওয়ার ইলেকট্রনিক্স এর মাধ্যমে দিয়ে গ্রিডের সাথে কানেক্ট হচ্ছে, সেটা শুধুমাত্র পি এবং কিউ সিস্টেমে কানেক্ট করলেই হবে না। সিস্টেমে যদি ডিস্টারবেন্স হয়, সেই সময়ে হিউজ অ্যামাউন্ট রিয়াল এবং রিয়াক্টিভ কারেন্ট সাপোর্ট দেওয়ার মতো পলিসি অলরেডি স্ট্যান্ডার্ড তৈরি হয়ে গেছে, বাট সেগুলো এখনো ইফেক্টিভলি হয়তো ইমপ্লিমেন্ট হয় নাই। দেন অ্যাডভার্স সিস্টেম ইন্টারাকশন, যেমন আমরা জানি যে যখন ডিস্ট্রিবিউশন জেনারেটর চলে আসছে ডিস্ট্রিবিউশন সিস্টেম লেভেলে, তখন কিন্তু এটা মাইক্রোগ্রিড স্ট্রাকচার হয়ে যাচ্ছে। সো এই যে মাইক্রোগ্রিড স্ট্রাকচার, এক মাইক্রোগ্রিডের সাথে আরেক মাইক্রোগ্রিডের একটা ইন্টারাকশন হচ্ছে, এবং যখন হিউজ অ্যামাউন্ট পাওয়ার ইলেকট্রনিক্স সিস্টেমে চলে আসে, তারা কিন্তু সুপার হারমোনিক্স এবং সাব হারমোনিক জেনারেট করছে। এই সাব হারমোনিক্স এবং সুপার হারমোনিক্স গুলো কিন্তু যে আমাদের কনভেনশনাল পাওয়ার সিস্টেম সিনক্রোনাস জেনারেটর, তার সাথেও একটা ইন্টারাকশন তৈরি করছে। কিভাবে এগুলো কমানো যায়, সেগুলো আমাদের আসলে কাজ করার অনেক বিষয়। আমি একটু আগেও বলেছি যে হিউজ যখন এই পাওয়ার ইলেকট্রনিক্স বেস সিস্টেম চলে আসছে, এটা কিন্তু প্রোটেকশন সিস্টেমকে ইম্প্যাক্ট করছে। সেই প্রোটেকশন সিস্টেমকে কিভাবে ইমপ্রুভ করা যায় সেটা আমাদের দেখা দরকার। আর এই রিনিউয়েবল এনার্জি যেগুলা গ্রিড ফলোয়িং পাওয়ার সিস্টেম আমি একটু আগে বললাম, সেটার একটা বড় একটা প্রবলেম হচ্ছে সিনক্রোনাস জেনারেটর যেমন কি হয়, আমার শাটডাউনে চলে গেছে, সিনক্রোনাস জেনারেটর ইটসেলফ সে কিন্তু ব্ল্যাক স্টার্ট থেকে আবার স্টেডি স্টেট কন্ডিশনে চলে যেতে পারে। কিন্তু এই যে গ্রিড ফলোয়িং ইনভার্টার বা কনভার্টার যেগুলো, সেগুলো কিন্তু ব্ল্যাক স্টার্ট ক্যাপাসিটি নাই। কারণ কি, তার রান করার জন্য সিস্টেমের স্টেবিলিটি দরকার। সিস্টেমের যদি ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি যদি স্টেবল না থাকে, সে অপারেটই করতে পারে না, কানেক্ট হতে পারে না। সো সে ইটসেলফ সে তার ব্ল্যাক স্টার্ট ক্যাপাসিটি তার নাই, এটা একটা প্রবলেম। ওকে, সো আমাদের এই জিনিসগুলো কিভাবে ইমপ্রুভ করা যায় সেটা আমাদের দেখার বিষয়। আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে সিমুলেশন মডেল, আমরা লং টাইম যেগুলো ইউজ করে আসি যে সিমুলেশন মডেল, আর এখন যে গ্রিড স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই গ্রিড স্ট্রাকচারের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী আমাদের নতুন সিমুলেশন নতুন নতুন মডেল আসবে, সেগুলো নিয়ে এখানে কাজ করার অনেক স্কোপ আছে। তো এই যে স্ট্রেংথ গুলো বা এই যে চ্যালেঞ্জগুলো, এই চ্যালেঞ্জগুলো আসলে এক একটা চ্যালেঞ্জ এক একটা ডিরেকশন, রিসার্চ করার এক একটা ডিরেকশন, যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় সবাই রিসার্চ করছে। মিনার সরি টু ইন্টারাপ্ট। হ্যাঁ, আমাদের যেহেতু কোয়েশ্চেন আনসারের জন্য একটু সময় লাগবে, তুমি মানে সামারি করে যেটা তুমি বলছিলে, এটা অনেক ইন্টারেস্টিং, যে কি কি রিসার্চের টপিক গুলো নিয়ে আমরা কথা বলবো, 1 মিনিটে যদি শেষ করতে পারো। জাস্ট 1 থেকে 2 মিনিট লাগবে, শেষ প্রায়। থ্যাংক ইউ থ্যাংক ইউ আসিফ ভাই। সো এখানে আমি জাস্ট
একটা প্রবলেমকে হাইলাইট করছি, যে ইনার্শিয়া এবং রেট অফ চেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি। এই যে রাইট সাইডে যে ফিগারটা দেখা যাচ্ছে, যখনই সিস্টেমে ফ্রিকোয়েন্সি কোনো ইভেন্ট হয়, তখন কিন্তু হিউজ অ্যামাউন্ট ফ্রিকোয়েন্সিটা অ্যাব্রাপ্টলি ফল করে যায়। তো এইটা কিন্তু যে রিনিউয়েবল এনার্জি সোর্স, পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস, এগুলো ট্যাকেল করতে পারে না। তো এই জন্য বাট সিনক্রোনাস জেনারেটর যেটা ছিল, সেটা কিন্তু এই ইনার্শিয়া রেসপন্স ইউজ করে, তার যে রোটরের মধ্যে যে পাওয়ার রিজার্ভ থাকে সেইটা কিন্তু ইউজ করে সে এইটাকে ট্যাকেল করতে পারে। এবং এই ইনার্শিয়া যত কমে যাচ্ছে, এই ফ্রিকোয়েন্সি নাদিরটা তত বেশি বেশি হয়ে যাচ্ছে। তখনই কি হয়, যে আন্ডার ফ্রিকোয়েন্সি রিলে যেগুলো আছে ওইগুলো কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায়। আন্ডার ফ্রিকোয়েন্সি রিলে যদি অ্যাক্টিভেট হয়ে যায়, তখন কিন্তু সিস্টেম আবার ওই সিকোয়েন্সিয়ালি একটার পর একটা ব্রেকডাউনে চলে যেতে থাকে এবং সিস্টেম আনস্টেবল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো উত্তরণের জন্য আমাদের মেইন যে টার্গেট, আমরা যে বলছি যে পাওয়ার ইলেকট্রনিক্স বেসড পাওয়ার জেনারেশন সিস্টেম, এইটাকে আসলে এখন কন্ট্রোল কিভাবে করা যায়। যেমন এখন ওয়ার্ল্ড এটা অলরেডি প্রপোজাল রিসার্চ শুরু হয়ে গেছে, যে সিনক্রোনাস জেনারেটরের যে প্রপার্টিজ, এই প্রপার্টিজটা আমরা কিভাবে কন্ট্রোলারের মধ্যে ঢোকাতে পারি, যাতে করে আমরা ওই ইনভার্টারের সুইচিং গুলো কন্ট্রোল করে সিনক্রোনাস জেনারেটর যেভাবে পাওয়ার সিস্টেম কন্ট্রোল করে, এটাও করা যেতে পারে। এই পাওয়ার ইলেকট্রনিক্স কনভার্টার ইউজ করে যেন সেই কন্ট্রোলটা আমরা করতে পারি। সেইটার একটা নতুন এখন এখন টার্ম গ্রিড ফর্মিং ইনভার্টার। যে গ্রিড ফর্মিং ইনভার্টার গুলো এমন যে সে তার ক্যারেক্টারিস্টিক হচ্ছে সিনক্রোনাস জেনারেটর মতো, সে তার আউটপুটের ভোল্টেজ, যেমন এটা একটা কন্ট্রোলার ডায়াগ্রাম, যে যেভাবে কন্ট্রোল করা হচ্ছে, এই কন্ট্রোলের মধ্যে সিনক্রোনাস জেনারেটর প্রপার্টি, যেমন এই যে ইনার্শিয়া প্রপার্টিজ ঢুকে দেওয়া হচ্ছে, এবং রিনিউয়েবল এনার্জি অ্যাড করে, যেমন সিনক্রোনাস জেনারেটরের রোটরের মধ্যে যে কাইনেটিক এনার্জি রিজার্ভ থাকে, ওইটা কিভাবে রিনিউয়েবল এনার্জি স্টোরেজ সিস্টেম ইউজ করে কিভাবে অ্যাড করে এটাকে সাপোর্ট দেওয়া যায়, সেই কাজগুলো অলরেডি হচ্ছে। এবং এই যে গ্রিড ফর্মিং ইনভার্টার, সে খুব সহজেই কিন্তু এই যে ভোল্টেজ, কারণ সিনক্রোনাস জেনারেটরের মেন টার্গেট কি, তার টার্মিনাল ভোল্টেজ কন্ট্রোল করা এবং ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করা। এবং এই গ্রিড ফর্মিং ইনভার্টার ইউজ করে খুব সহজে কিন্তু এখন এই যে ভোল্টেজ কন্ট্রোল এবং ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করা যাচ্ছে। যেমন এখানে দেখা যাচ্ছে, এখানে আমি জাস্ট আমার একটা কাজের একটা পোর্শন দেখাচ্ছি, যে এখানে কি কি করে ফ্রিকোয়েন্সি ইভেন্ট হয়, তখন এখানে আল্ট্রা ক্যাপাসিটর বা সুপার ক্যাপাসিটর ইউজ, কারণ আমরা জানি সবাই যে আল্ট্রা ক্যাপাসিটর বা সুপার ক্যাপাসিটর রেসপন্স কিন্তু অনেক হাই, খুব সহজেই সেটা সে সাপোর্ট দিতে পারে। এই আল্ট্রা ক্যাপাসিটর বা সুপার ক্যাপাসিটর ইউজ করে এই যে রোকপ, যেটা রেট অফ চেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি, এটাকে কন্ট্রোল করা যায়। এবং এইটাকে যে ইনার্শিয়া রেসপন্স, যেমন সিনক্রোনাস জেনারেটর যে ইনার্শিয়া রেসপন্স করছি, যেমন আমরা জানি সবাই যে সিনক্রোনাস জেনারেটর সব বা কোল পাওয়ার হাইড্রো পাওয়ার প্লান্ট যেগুলো, সেগুলো সব সিনক্রোনাস জেনারেটরের মধ্যে দিয়ে গ্রিডের সাথে কানেক্ট হচ্ছে। কিন্তু উইন্ড উইন্ড ফটোভোল্টাইক পাওয়ার প্লান্ট, এইগুলো কিন্তু সব এই যে ভিএসএম, ভার্চুয়াল সিনক্রোনাস মেশিন বলছি আমরা, যে যে সিস্টেমটা কানেক্ট মানে সিনক্রোনাস জেনারেটর মতো প্রপার্টিজ শো করবে। এবং যে মাইক্রোগ্রিড গুলো ইউজ হচ্ছে, সে মাইক্রোগ্রিডও কিন্তু ভার্চুয়াল সিনক্রোনাস মেশিনের প্রপার্টিজ ক্যারি করে সিস্টেমের সাথে সবাই কানেক্ট করছে। সো আমার মনে হয় যে ইন নেক্সট 30 ইয়ার্স লেটার আমরা দেখবো টোটাল পাওয়ার সিস্টেমটা ইটসেলফ উইল বি বেসড অন পাওয়ার ইলেকট্রনিক্স। সো আমরা যারা কাজ করছি, এখানে অনেকগুলো স্কোপ, একটা হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস, পাওয়ার ইলেকট্রনিক্স সিস্টেম এবং পাওয়ার ইলেকট্রনিক্স কন্ট্রোল। সো নেক্সট 5 ইয়ার্স লেটার বা 10 ইয়ার্স লেটার, যে সিস্টেমে যারা পাওয়ার ইঞ্জিন হিসেবে কাজ করবে, তাদের আসলে পাওয়ার ইলেকট্রনিক্স এবং কন্ট্রোল ছাড়া আসলে কোনো উপায় থাকবে না। সো এই জন্য আমি সবাইকে বলবো কিভাবে আসলে এই ফিল্ডগুলো বা এই কোর্সগুলোকে কিভাবে আসলে মোটিভেট করা যায়, তাদের লার্নিং বা আন্ডারস্ট্যান্ডিং গুলো কতটা ভালো হয়, সেগুলোর উপরে কিন্তু ফিউচার রিসার্চটা ডিপেন্ড করছে। আসলে আমার ডিসকাশনের এইগুলোই ছিল মেন পয়েন্ট। আসিফ ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ মিনার। আচ্ছা, মাহমুদুল তারিক চৌধুরী, তুমি তুমি শুরু করো। Thank you everyone. Actually, power system বা power electronics অলরেডি আমার প্রিভিয়াস স্পিকাররা মোটামুটি সবই কভার করে ফেলছে। আমি সেজন্য জাস্ট শুধু আমি কি কাজ করছি আর এখন কতটুকু স্কোপ থাকতে পারে সেটা নিয়ে একটু অল্প কিছু কথা বলবো। আমার মূল ব্যাকগ্রাউন্ড ছিল ইলেকট্রনিক্সে, এবং তারপর আমি মাস্টার্স করছি পাওয়ার ইলেকট্রনিক্সে নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে। দেন
মূলত বললাম অলরেডি যে 13 জন পিএইচডি স্টুডেন্ট, আমরা 3 জন অপটিমাইজেশন নিয়ে কাজ করি, 3 জন পাওয়ার সিস্টেম কন্ট্রোল নিয়ে কাজ করে এবং 2 জন প্রোটেকশন নিয়ে কাজ করে। এবং আমাদের গ্রুপে বাংলাদেশ থেকে আমরা বুয়েট থেকে অলরেডি 5 জন স্টুডেন্ট। একটা প্রজেক্ট, ইটস লাইক $4.6 মিলিয়ন ফান্ড। এটা হচ্ছে দুইটা ন্যাশনাল ল্যাব আছে, আরগন ন্যাশনাল ল্যাব এবং এখন ন্যাশনাল ল্যাব। তারপরে এম থেকে আছে ওপেলআরটি অ্যান্ড ডিউক এনার্জি, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট ইউটিলিটি সিস্টেম ইন লাইক নর্থ ক্যারোলাইনা, ভার্জিনিয়া, all the in this side. And also like Florida International and New Mexico University all like we are working
সো যখন এরকম লস হয় তখন দেখো যে তুমি এই জায়গায় যদি একটা ফল্ট হয়, আমি শর্টকাটে দেখাচ্ছি, এক্সপ্লেইন করতে পারবো না। তো যখন ইয়ে হয় তখন এটা হচ্ছে কারেন্টের কার্ভ, দিস ইজ ভোল্টেজ কার্ভ। তো যখন সেই ইকুইভ্যালেন্ট মোটরটা স্টার্ট হচ্ছে, 6 times, at least 6 times কারেন্ট এখান থেকে ফ্লো হয়, এবং দ্যাট ক্রিয়েটস আ ভোল্টেজ স্যাগ ফর অ্যাট লিস্ট এই ক্ষেত্রে 4-5 সেকেন্ডের জন্য ভোল্টেজ স্যাগ হচ্ছে। এই সময় তুমি অন্য কিছু করতে পারবে না, মানে এরকম একটা ভোল্টেজ স্যাগ। তো আমি যেটা করেছি, আই Thank কন্ট্রোল you, দিস everyone. ইনভার্টার, এটা একটা অ্যালগরিদম, Actually, সো হুইচ কন্ট্রোলস দ্য কারেন্ট আর স্লোলি র্যাম্প করে এই ভোল্টেজটাকে, মানে র্যাম্প পাওয়ার র্যাম্প করে 3 সেকেন্ডের মধ্যে সেটা করে তারপর Okay, thank you, Asif bhai. So I think we can take some questions. আমি পার্টিসিপেন্টদের কারো থেকে কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, সো আমি আবার রিকোয়েস্ট করব যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ আপনারা করতে পারেন কোয়েশ্চেনটা। এনিওয়ান, অডিয়েন্স থেকে কেউ কোয়েশ্চেন করবেন? মাইনুল স্যার, আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলি, যারা স্টুডেন্টরা যারা এখানে আজকে আমাদের এই আলোচনাতে আছো, তোমাদেরকে বলি যে যে কোনো ধরনের কোশ্চেন কিন্তু করতে পারো। কোশ্চেন ক্যান বি স্টুপিড, বাট এমন হতে পারে যে যে একটা কোশ্চেন তুমি করছো, ওইটার আনসার হয়তো আমাদের কাছে এখন নাও থাকতে পারে, কিন্তু যে কোনো ধরনের কোশ্চেন কিন্তু তোমরা করতে পারো। এটা ফিল ফ্রি টু আস্ক কোশ্চেন। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে ফর নিমাত। আমি ছোট কোশ্চেন করতে চাই যে ব্যাটারি টেকনোলজি নিয়ে অনেক কিছু বলেছে। তো অনেক আগে আমি ব্যাটারি নিয়ে আমার রিসার্চের ফার্স্ট অংশ সুপার ক্যাপাসিটর ব্যাটারি টেকনোলজি, সেটা প্রায় 11-12 বছর আগের কথা। তখন আমি অনেক কাজ করতাম। সুপার ক্যাপাসিটর ওয়াজ আ বুমিং থিং, কিন্তু এখন ব্যাটারি টেকনোলজি তো অনেক আগে গেছে। আই ডোন্ট থিংক সুপার ক্যাপাসিটর রেয়ারলি, খুব স্পেসিফিক অ্যাপ্লিকেশন ছাড়া ইউজ হয় না। তো ব্যাটারি টেকনোলজি সম্বন্ধে তুমি একটু বলো, যেটা কোন জায়গায় আছে, আর হলো এটাতে অনেক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা অনেক বড় সাইড আছে। তো এখন লিথিয়াম আয়ন ব্যাটারি, এই যে টেসলা এখন বড় বড় চিন্তা করে ফর ইন্টিগ্রেশন অফ ব্যাটারি এনার্জি ইভেন সাব ট্রান্সমিশন মেবি ডিস্ট্রিবিউশন। তো এইগুলা কি অবস্থা আছে? এন্ড এখানে আমাদের দেশে যেহেতু আমরা ব্যাটারি কন্ট্রোলস এবং ব্যাটারির ওই যে লাইফ টাইম অ্যানালাইসিস, ব্যাটারি সাইক্লিং, কি বলে এটা, চার্জ রিচার্জ সাইক্লিং, এগুলো নিয়ে তো অনেক কাজ করার অনেক কিছু আছে। তো এগুলো সব মিলিয়ে তোমার কি মনে হয় যে এটা নিয়ে কি কি প্রসপেক্ট আছে রিসার্চ আর বর্তমান অবস্থা ইন্ডাস্ট্রি? থ্যাংক ইউ আসিফ ভাই। আসলে বাংলাদেশের প্রসপেক্টিভটা আমি ওভাবে ঠিক জানি না, কিন্তু ইউএসএ তে যেটা হচ্ছে, আমরা যেহেতু এটা একটা ন্যাশনাল ল্যাব, তো এখানে যেমন ব্যাটারি এনার্জি স্টোরেজ নিয়ে প্রচুর কাজ হচ্ছে এবং এখানে প্রচুর ফান্ড। যেমন আমাদের নতুন পুরো একটা ফ্যাসিলিটি তৈরি হচ্ছে যেখানে এই লার্জ স্কেল ব্যাটারি দিয়ে কাজ হবে। সো এখন ইলেকট্রিক ভেহিকেল ব্যাটারি নিয়ে অনেক কাজ অলরেডি হয়েছে, বাট লার্জ স্কেল ব্যাটারি, যেটা গ্রিড স্কেল মেগাওয়াট কিলোওয়াট রেঞ্জের ব্যাটারি, সেই রেঞ্জটাতে এখনো সেরকম ভাবে কোনো গাইডলাইন নেই। যেহেতু একটা গ্রিডে যদি এটাকে ইন্টিগ্রেট করতে হয়, তাহলে কি ধরনের মানে একটা প্রপার গাইডলাইন প্রয়োজন ইউটিলিটিদের জন্য, সেরকম কোনো গাইডলাইন নেই এখন। যেরকম ইন্ডিভিজুয়ালি বা মানে ছন্নছাড়া ভাবে কিছু কিছু ডিপ্লয়মেন্ট আছে, কিন্তু সেরকম কোনো গাইডলাইন নেই। তো এখানে ল্যাবে আমরা যেটা করছি সেই জিনিসটা নিয়ে কাজ হচ্ছে, যেমন লিথিয়াম আয়ন আর লেড অ্যাসিড ব্যাটারি, সেটা খুবই একটা মানে এই টেকনোলজি গুলো মোটামুটি অ্যাডভান্স টেকনোলজিতে চলে গেছে। সো মোটামুটি একটা আইডিয়া আছে, কিন্তু এছাড়াও অনেক ফ্লাডেড ব্যাটারি, তারপরে এখন নিকেল আয়রন ব্যাটারি, জিঙ্ক ব্যাটারি, এগুলো নিয়ে অনেক কাজ হচ্ছে। সো মেইনলি এই ব্যাটারি গুলো যদি আমরা ইন্টিগ্রেট করি গ্রিডে, তখন একটা হচ্ছে ব্যাটারির ইকোনমিটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে কতদিন লাইফ টাইম, যেহেতু ব্যাটারির লাইফ টাইম একটা খুব মানে শর্ট পিরিয়ড অফ টাইম থাকে। তো এটা লাইফ টাইমটা কিভাবে বাড়ানো যায়, বা ওটা নিয়ে এটা মেনলি ম্যাটেরিয়াল সায়েন্টিস্টরা কাজ করে, যে প্রত্যেকটা ব্যাটারি সেল নিয়ে কাজ করে যে লাইফ টাইম বাড়ানো। আমরা যেটা দেখি যে এই গ্রিড সার্ভিসেস, যেমন পিক শেপিং, যেটা যে যখন লোডটা বেশি থাকবে তখন আমরা ব্যাটারিটা ডিসচার্জ করবো, যখন আমাদের লোড কম থাকবে তখন আমরা ব্যাটারিটা চার্জ করবো। সো এটা যদি আমরা ডেইলি
8 4 আওয়ার করে চার্জ ডিসচার্জ করি, তাহলে একটা লিথিয়াম আয়ন ব্যাটারি বা একটা লেড অ্যাসিড ব্যাটারি কতদিন এটা সার্ভাইভ করবে, এটা লাইফ টাইমটা কিরকম হবে, এটার আমরা যদি আসলে এটা গ্রিডে ইনক্লুড করি তাহলে এটা কি আসলে কস্ট এফেক্টিভ হবে, নাকি দেখা যাবে যে কারণ কস্ট ওয়াইজ ব্যাটারি এখন অনেক এক্সপেন্সিভ থ্রু আদার এখন কনভেনশনাল পাওয়ার সিস্টেম ব্যাটারিটা এখনো অনেক এক্সপেন্সিভ, বাট যদি এটা লং রান অনেকদিন চলে তখন এটার কি ধরনের আমাদের লাভটা কি আসলে কস্ট এফেক্টিভ নাকি সেই জিনিসটা দেখা হয়। এটা নিয়েই মেইনলি আমরা এখন যে আমরা যেমন আমাদের ল্যাবে যেটা করি যে টেস্ট 1 মাস ধরে আমরা এই পিক শেভিং 4 আওয়ার ডিসচার্জ 8 আওয়ার ডিসচার্জ, তারপর ব্যাটারির রেট একটা ইম্পর্টেন্ট জিনিস, যে কি ধরনের কারেন্ট রেট, যেটা ডিসচার্জ রেট কারেন্টের কি কারেন্ট রেট এটা ডিসচার্জ হবে, সেটা কত রেটে হলে কতদিন এটা সার্ভাইভ করতে পারবে। তো এই ধরনের কাজ নিয়ে অনেক রিসার্চ হচ্ছে এবং আরো যেহেতু এটা একটা ইমার্জিং, যেহেতু চাচ্ছে যত বেশি রিনিউয়েবল এনার্জি ইন্টিগ্রেট করা যায়, তো সেহেতু ব্যাটারির ইনভলভমেন্ট আরো বাড়ছে। এবং এছাড়াও মিনারুল স্যার যে বললো অনেক আইডিয়া, যে রিনিউয়েবল এনার্জি, তারপরে ফ্রিকোয়েন্সি রেগুলেশন, পাওয়ার, এগুলোর জন্য ব্যাটারিটা ইউজ করা হচ্ছে। প্লাস আরেকটা হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা নিয়েও এখন কাজ হচ্ছে, যে ব্যাটারি এটা ঠিক পাওয়ার সিস্টেম মানে ঠিক সরাসরি পাওয়ার সিস্টেম না, বাট পাওয়ার সিস্টেমের সাথে কানেক্ট করা সম্ভব আর কি, যেটা রিলেশনটা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম নিয়েও এখন অনেক কাজ হয়। যে কারণ লিথিয়াম আয়ন ব্যাটারি যেমন একটা সার্টেন রেঞ্জের পরে এটা লেড অ্যাসিড বা একটা সার্টেন রেঞ্জের পরে এটা ডিসচার্জ করলে ব্যাটারিটা লাইফ টাইমটা কমে যাচ্ছে। তো এই জিনিসগুলো নিয়ে অনেক কাজ হয়, বা কতটুকু চার্জ লিথিয়াম আয়ন যেমন 100% ডিসচার্জ স্টেটে যদি অনেকক্ষণ এটাকে বসে রাখা হয় তাহলে হয়তো এটা ডিগ্রেডেশন হবে বেশি। কিন্তু আমি তো এই জিনিসগুলো নিয়ে কোন ধরনের পারমুটেশন কম্বিনেশন টাইপ অফ কাজ, যেটা কোন ইয়েটা সবচেয়ে অপটিমাল সিচুয়েশন হবে সেই জিনিসটা নিয়ে কাজ হয়, সেটা নিয়ে অনেক কাজ হচ্ছে। এই তো তারপরে ইনভার্টার যখন কানেক্ট করবে, ইনভার্টার কন্ট্রোলার এখন একটা বড় একটা সেক্টর আমি বলবো। ইনভার্টার কিভাবে কত এফেক্টিভলি আমরা কন্ট্রোল করতে পারি পাওয়ার আউটপুটটাকে, যাতে এটা গ্রিড সিস্টেমের সাথে ভালোভাবে ইন্টিগ্রেট করতে পারে। আচ্ছা, আমার মনে হয় আমরা কয়েকটা কোশ্চেন পেয়েছি অডিয়েন্স থেকে। সো আমি ফার্স্টে রিকোয়েস্ট করব জারিফ, তুমি কি আছো? জারিফ ফ্রম আইইউটি, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, গাজীপুর। জি স্যার, আছি স্যার। আচ্ছা, আমার কোয়েশ্চেন ছিল ম্যাডামের কাছে। সে কথা বলছিল পিভি সেলস নিয়ে, স্যারও কথা বলছিলেন। আহ, তো আমরা জানি যে আমাদের এফিসিয়েন্সিটা একটা মেজর কনসার্ন আমরা যখন পাওয়ার জেনারেট করছি। তো আমাদের পিভি সেলস এর এফিসিয়েন্সি আমরা দেখেছি, মানে আমি কিছু রিসার্চ পেপার পড়েছি, তো ওইখানে দেখেছি লাইক ইট ইজ লাইক 20% or 20 লাইক around that. সো আমরা এই efficiency নিয়ে যে concerned, how can we improve that efficiency of PV cells and what is the research aspect in this field? এটা জানতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ। আমি কিছু বলছি। তো এফিসিয়েন্সি যেটা হচ্ছে সেটা পিভি সেল, ওটা ঠিক ম্যাটেরিয়াল সায়েন্স বা সেমিকন্ডাক্টর লেভেলের রিসার্চ হয়। সে তুমি আমাদের ক্লাসের কয়েকজন ছিল ফ্লোরিডা ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটিতে, আব্দুল্লাহ রায়হান, তানজিল তাসনিম আভা, ওরা আমি যতদূর জানি যে এই পিভি সেলের এফিসিয়েন্সি নিয়ে অনেক কাজ করেছে। যেটা কিন্তু ওটা মেইনলি হচ্ছে সেমিকন্ডাক্টর লেভেলে তোমার সেল ওয়াইজ পিভি সেল মানে প্রত্যেকটা সেল নিয়ে তোমাকে কাজ করে দেখতে হবে যে কিভাবে তোমার এটা এফিসিয়েন্সি বাড়ানো সম্ভব। হ্যাঁ, এটা খুবই একটা টপিক, কারণ তোমার এফিসিয়েন্সি একটু বাড়লেই পাওয়ার আউটপুটটা অনেক বেড়ে যাবে, কারণ একটা পিভি সেলে অনেকগুলো পিভি মানে সোলার সেল, যেটা বড় একটা সেলে অনেকগুলো সেল সিরিজ প্যারালাল কম্বিনেশনে থাকে। তো একটা সেলের এফিসিয়েন্সি যদি 3 to 4% বাড়ানো যায়, সেটা অনেক বেশি পাওয়ার জেনারেট করবে। তো এটা একটা ভালো রিসার্চ টপিক আমার কাছে মনে হয়। বাট আমি ব্যাপারটা মানে আমি রিসার্চটার ভিতরে অতটা জানি না, কিন্তু তুমি যদি চাও তাহলে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ। হ্যালো, থ্যাংক ইউ। আমার মনে হয় নেক্সট কোয়েশ্চেনটা আমরা নিতে পারি, সেটা হচ্ছে
মোহাম্মদ সাকিবুল ইসলাম কি আছো? মোহাম্মদ সাকিবুল ইসলাম মনে হচ্ছে নেই, বাট আমি কোয়েশ্চেনটা বলতে পারি। সেটা হচ্ছে যে কোয়েশ্চেন করেছে যে AFAIK third harmonic disruption is dangerous, but during a TICI training program in BCIC, I learned it hardly happens in Bangladesh. My question is, if this happens, how it can be tackled? আমার মনে হয় হারমোনিকের নিয়ে যেহেতু বলছে, মেবি মিনার ভাই কি এটা আনসার দিবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আসলে যে হারমোনিক্স এর যে ব্যাপারটা, এটা পাওয়ার সিস্টেমের জন্য অলওয়েজ চ্যালেঞ্জিং, কারণ হারমোনিক্স যদি সিস্টেমে জেনারেট হয় সেক্ষেত্রে কিন্তু যে আমাদের সিস্টেমের সাথে অ্যাপ্লায়েন্স যেগুলো কানেক্টেড, আমরা বাসা বাড়িতে বা ইন্ডাস্ট্রিতে যে ধরনের ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স ইউজ করি, ইনফ্যাক্ট আমাদের মোবাইল, আমাদের কম্পিউটার, এগুলোর জন্য কিন্তু হারমোনিক্সটা অবশ্যই একটা মারাত্মক রকমের থ্রেট। সো এই হারমোনিক্স থাকলেই আমাদের সিস্টেমে এটা কিন্তু প্রবলেম। আর আমি এটাও বলেছি যে আমাদের পাওয়ার ইলেকট্রনিক্স সিস্টেম যেহেতু পাওয়ার ইলেকট্রনিক্স বেসড সিস্টেম হতে যাচ্ছে, কিন্তু সিস্টেমে হারমোনিক্স বেড়েই যাচ্ছে। তো সে যে কোশ্চেনটা করছে সেটা হচ্ছে থার্ড হারমোনিক্স নিয়ে। এখন পর্যন্ত বাংলাদেশের পার্সপেক্টিভে বাংলাদেশের যে পাওয়ার সিস্টেমের যে স্ট্রাকচার, সেইটা কিন্তু দুইটা, একটা হচ্ছে যে ট্রান্সমিশন সিস্টেম এবং ডিস্ট্রিবিউশন সিস্টেম এবং জেনারেশন টু ট্রান্সমিশন সিস্টেম। এই যে সিস্টেমের যে ইন্টারফেসিং গুলো, যে ট্রান্সফর্মার দিয়ে ইন্টারফেসিংটা করা হচ্ছে, এখানে তো ওয়াই ডেল্টা কানেকশন থ্রু ওয়াই ডেল্টা। যখনই ওয়াই ডেল্টা, অ্যাজ ফর এক্সাম্পল ট্রান্সমিশন সাইডে হচ্ছে যে আমার ডেল্টা কানেকশন, ডেল্টা মিনস ট্রান্সফর্মারের কনফিগারেশন, ওয়াই কানেকশন অথবা ডেল্টা কানেকশন, এটা হয়তো আমরা সবাই জানি। তো এই ওয়াই ডেল্টা কানেকশনের মাধ্যমে কিন্তু এই থার্ড হারমোনিক্স অটোমেটিক্যালি সিস্টেম থেকে রিডিউসড হয়ে যায়। তো আমি বুঝতেছি না যে সে আসলে টিআইসি থেকে যে প্রোগ্রাম থেকে দেখেছে যে থার্ড হারমোনিক্স প্রবলেম, পাওয়ার সিস্টেম কিন্তু থার্ড হারমোনিক্স প্রবলেমটা খুব ইজিলি রিমুভ করা যায় যদি এটা আমাদের ওয়াই ডেল্টা ট্রান্সফরমার, যখন সাবস্টেশনগুলোতে যে ট্রান্সফরমার ইউজ হয়, এই ট্রান্সফরমারের যে ওয়াই ডেল্টা মানে কয়েকটা আমি আমি আমার ডিসকাশনে দেখিয়েছি যে ট্রান্সমিশন সিস্টেম, ডিস্ট্রিবিউশন সিস্টেম, এদের মাঝে যে ইন্টারফেসিং যে সাবস্টেশনগুলো, এই সাবস্টেশনগুলোতে কিন্তু সবসময় ইয়ে আছে, যে পাওয়ার ট্রান্সফরমার আছে। এই ট্রান্সফরমারের যে কনফিগারেশন প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইডে, প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইডের যে কনফিগারেশন, ওয়াইন্ডিং কনফিগারেশন, ওয়াই ডেল্টা কনফিগারেশন মাধ্যমে আসলে এই থার্ড হারমোনিক্সটা করানো সম্ভব, এবং এটাই ওয়ার্ল্ড ওয়াইড প্র্যাকটিস এটা। থ্যাংক ইউ মিনার ভাই। আমাদের নেক্সট কোয়েশ্চেন আছে হচ্ছে রায়হান চৌধুরী শুভ। আমি আনমিউট করছি, তোমার পরিচয় দিয়ে কোয়েশ্চেনটা করতে পারো। আসসালামু আলাইকুম স্যার, আমি রায়হান চৌধুরী চট্টগ্রাম থেকে বলছি, আইআইএসসি থেকে। আমার কোয়েশ্চেন হচ্ছে ডক্টর সুবরিনা নওরিন আপুর কাছে। আপু একটু পিএমইউ সিস্টেম নিয়ে বলেছে, এটা আসলে আমার জানা নেই, আমি এসক্যাডার সিস্টেম নিয়ে কিছুটা জানি। তো আপুর কাছে প্রশ্ন হচ্ছে এসক্যাডার সিস্টেমের চেয়ে পিএমইউ সিস্টেমটা অ্যাডভান্টেজটা যদি একটু বললে ভালো হতো আর কি। Advantages of PMU over SCADA system. জি। রায়হান, থ্যাংক ইউ তোমাকে কোশ্চেনটা করার জন্য। সো অ্যাকচুয়ালি আমি প্র্যাকটিক্যালি কাজ করেছি পিএমইউ স্ক্যাডার নিয়ে, সো অ্যাডভান্টেজগুলো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই। সো ইন স্ক্যাডা তুমি স্যাম্পলিং সাইকেল অ্যাকচুয়ালি তুমি 3 to 4 স্যাম্পলিং সাইকেল অ্যাকচুয়ালি আমরা পাই, ইভেন আমরা ওটা চেঞ্জ করতে পারি না। কিন্তু যখন আমি পিএমইউ তে আসছি, সাইকেল পার মিনিট থেকে 120 সাইকেল পার মিনিট অ্যাকচুয়ালি সুইচ করতে পারি, যে তুমি রেঞ্জটা দেখতে পারতেছো। সো ইনস্টেড অফ মানে সেকেন্ডের ওয়েট করা ফর পার মিনিট, তুমি মিলি সেকেন্ড রেঞ্জ পর্যন্ত চলে যেতে পারছো। সো তোমাকে এই জন্য গ্রিড মনিটরিংটা খুব ইজি হয়, কারণ তুমি দেন মিলি সেকেন্ড রেঞ্জে ইভেন সিম্পল ফল্ট তুমি খুব ইজিলি ডিটেক্ট করতে পারবা তোমার সিস্টেম হোল গ্রিড ক্র্যাশ করার আগে। সো এইটার জন্য মেইন রিজন যে সবাই হচ্ছে অ্যাকচুয়ালি স্ক্যাডা থেকে পিএমইউ তে মুভ করছে, because of sampling cycle. And the second point is that SCADA actually শুধুমাত্র তোমার ভোল্টেজটা দেয়, ভোল্টেজ অ্যাঙ্গেল কখনো দেয় না। কিন্তু যখন হচ্ছে আমার ট্রান্সমিশন সাইডে যখন তুমি একটা নতুন রিনিউয়েবল বা বলো যখন জেনারেশন অ্যাড করবে, তোমাকে কিন্তু ফেজ অ্যাঙ্গেলও ম্যাচ করতে হবে উইথ ইউর কারেন্ট প্রজেক্ট টু ইউর কারেন্ট গ্রিড। সো তুমি যদি এটা না জানো অ্যাট দ্যাট সাবস্টেশনে যে ফেজ অ্যাঙ্গেল গুলো কি, তখন কিন্তু একটা বিশাল তোমার হচ্ছে প্রবলেম ক্রিয়েট করবে। সো যেটা হচ্ছে আমরা পিএমইউ থেকে ইজিলি হচ্ছে পেয়ে যাই। সো এই দুইটা ভাস্ট, যে জন্য হচ্ছে আমি হচ্ছে যেমন পিএমইউ মোস্টলি ইউজ করেছি। ইভেন এই দুইটা মেইন রিজন হচ্ছে যে এখন সবাই অ্যাকচুয়ালি ওয়ার্কিং
toward PMU. আর PMU ডাটাগুলো খুব ইজি টু অ্যাকচুয়ালি কালেক্ট ফ্রম এনি আদার সফটওয়্যার। শুধুমাত্র যে তোমার যেমন স্কেডা সিস্টেম যখন আমরা কিনি, স্কেডা নর্মালি একটা সার্টেন কোম্পানি থেকে আমরা অ্যাকচুয়ালি পারচেস করি। সো তখন দেখা যায় ওই স্কেডা সিস্টেমগুলো ওই কোম্পানি ছাড়া বাকিগুলোর সাথে অ্যাকচুয়ালি কম্পেটেবল হয় না। বাট ওয়েন ইউ আর বাইং পিএমইউ নর্মালি যেমন ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট, ACL, বিভিন্ন রকমের কোম্পানি আছে। ইন আমার ল্যাব আমার যেমন 3টা ডিফারেন্ট কোম্পানি ছিল, বাট আমি সবগুলোই হচ্ছে একটা সিঙ্গেল কন্ট্রোল সেন্টারে হচ্ছে আমি কানেক্ট করতে পেরেছি এবং তাদের থেকে ডাটা আমি কালেক্ট করতে পেরেছি, যেটা একটা হিউজ অ্যাডভান্টেজ ফর এনি বলবো গ্রিড কোম্পানিজ অ্যাকচুয়ালি। সো এই তিনটাই মেইনলি আমি আমার কাজে ইউজ করেছি। সো আমি ডেফিনেটলি বলবো এই দ্যাট উড বি দ্য ওয়ান অফ দ্য হাইলাইটেড অ্যাডভান্টেজ অফ PMU ওভার SCADA. রায়হান, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু, আমি উত্তর পেয়েছি। আচ্ছা, আমাদের আরেকটা জাস্ট কোশ্চেন আমি দেখতে পাচ্ছি, মোহাম্মদ সিদ্দিক জামান। আমি আনমিউট করছি, প্লিজ তোমার পরিচয়টা দিয়ে কোশ্চেনটা করতে পারো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সিদ্দিক জামান বলছি ডিইউ ট্রিপলি থেকে। আসলে আপনার ব্যাটারিতে রিসেন্ট যেগুলো হচ্ছে আপনার ট্রানজিস্টরের হচ্ছে ডেনসিটি তো দিন দিন বেড়ে যাচ্ছে, যার কারণে লিকেজ কারেন্ট এমন কোনো রিসার্চ হচ্ছে যার কারণে এই লিকেজ কারেন্টটা কমানোর কোনো ব্যবস্থা হওয়া হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। এখন ব্যাটারি নিয়ে অনেক রিসার্চ হচ্ছে, যেমন আমাদের ল্যাবে ব্যাটারি ম্যাটেরিয়াল, তারপরে এই যে তুমি যেটা বললা যে লিকেজ কারেন্ট কিভাবে এফিসিয়েন্সি এ ধরনের জিনিস বানানো হয়। তো আমি আসলে এই রিলেটেড রিসার্চটা করি না মেইনলি, কারণ আমি আমি একটু অ্যাড করতে পারি, সেটা হচ্ছে তুমি যদি ট্রানজিস্টর লেভেলে জানতে চাও তাহলে সেখানে পাওয়ার কনজাম্পশন কমানোর জন্য অনেক কাজ হচ্ছে, এবং রিসেন্টলি যেটা নিয়ে কাজ হচ্ছে সেটা বলে হচ্ছে চিপ সুইচিং খুঁজে দেখেছো কিনা স্টুডেন্ট ভার্সন আছে কিনা, কারণ প্রত্যেকটা সফটওয়্যারের কিন্তু একটা করে স্টুডেন্ট ভার্সন থাকে যেখানে স্টুডেন্টরা সেটা ডাউনলোড করে কাজ করতে পারে। জি জি, তুমি কি ট্রাই করেছো স্টুডেন্ট ভার্সন এই টাইপের?
হ্যাঁ স্যার, স্টুডেন্ট ভার্সনটা নামাইছে। স্টুডেন্ট ভার্সন যদি স্টুডেন্ট ভার্সন যদি হয় তাহলে কিন্তু লাইসেন্স চাওয়ার কথা না, কারণ স্টুডেন্ট ভার্সনটা ওইভাবেই তৈরি করে। তুমি এটা আরেকটু ট্রাই করে দেখতে পারো। আর ইট্যাপ আর যদি অরিজিনাল স্টুডেন্ট ভার্সনগুলোর কিছু লিমিটেশন থাকে, কারণ আমরা এটা খুব একটা যে ইউজার ফ্রেন্ডলি হয় তা নয়, কারণ একটা সার্টেন লিমিট পর্যন্ত আমরা ডাটা স্টোরেজ বা ডাটা স্টোর করার ব্যাপারগুলো চলে আসে। সো এখানে লাইসেন্সের যদি সে চেয়ে থাকে তাহলে ইনফ্যাক্ট কোম্পানির সাথে যোগাযোগ করা ছাড়া আর কোনো উপায় নেই। তো আমি বলবো যে তুমি ওটার স্টুডেন্ট ভার্সন ইউজ করো। স্যার আরেকটা কোশ্চেন, সরি, আমি জাস্ট ওই কোশ্চেন যাওয়ার আগে আমি একটু তোমাকে জিজ্ঞেস করি, তুমি কি কোনো কোম্পানিতে কাজ করো? সরি স্যার, আসলে কোনো কোম্পানিতে এখন পর্যন্ত ইনপুট হওয়া হয় নাই, বাট আমাদের আসলে পাওয়ার সিস্টেম সম্পর্কে বা সিমুলেশন সম্পর্কে নিজে থেকে আর কি কিছুটা স্টাডি করার আমার ইচ্ছা ছিল, যে যদিও আমরা মাস্টার সেট আর কি সুযোগ পাইনি, তারপর আর কি নিজে থেকে চাচ্ছিলাম যে সেলফ স্টাডি করে যতটুকু আর কি গেইন করা যায় নলেজ। কারণ আমি এই কারণে আমি আগের স্নাইডারে আমি ইটাপ আমরা ইউজ করতাম ফর প্রোটেকশন অ্যানালাইসিস। ইটাপ অনেক অনেক স্ট্রং হেভি ডিউটি বলা যায় একটা সফটওয়্যার। তো ওইটার একটা লিমিটেড ভার্সন মনে হয় আছে, 1 মাসের জন্য পাওয়া যায় তোমার। আমি পেয়েছিলাম একবার, আর আমি জানি না এখনো আছে কিনা। আর আদারওয়াইজ ওই সেম জাতীয় কিন্তু আরো সফটওয়্যার আছে, এসকেএম পিটিডব্লিউ বলে একটা সফটওয়্যার আছে। তো বাট এর জন্য জানা ছিল যে এটা কোন জায়গায় অ্যাপ্লিকেশন হবে, কিন্তু লিমিটেড যে ভার্সন পাবা আমার মনে হয় এখানে অনেক কিছু লিমিটেড থাকবে, বাট তুমি অনলাইনে দেখতে পারো। আমার মনে হয় আসলে 1 মাসের জন্য মনে হয় পাবা তুমি। আচ্ছা ভাই, আপনার সাথে যদি একটু অ্যাড করার সুযোগ হয় শাহিনের কোশ্চেনের ব্যাপারে, যেটা হচ্ছে যে শাহিন, শুধু শাহিনই না, সকল স্টুডেন্টদের জন্যই বলছি, আসলে এখন পাওয়ার সিস্টেমকে সিমুলেট করার জন্য ইন্ডাস্ট্রি লেভেলে যে সফটওয়্যারগুলো ইউজ হচ্ছে, ইটাপ তো অবশ্যই একটি স্ট্রং সফটওয়্যার, আসিফ ভাই যেটা বললেন। আরো কিছু সফটওয়্যার যেগুলো ইউজ হচ্ছে, যেমন পিএস ক্যাড। এখন পিএস ক্যাড ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু, পাওয়ার কোম্পানি যেগুলো, তারা পিএস ক্যাড ইউজ করছে, বা ডিক সাইলেন্ট, পাওয়ার ফ্যাক্টরি নাম শুনেছে কিনা, সেগুলো ইউজ করছে। আর আমাদের কিন্তু হাতের কাছে যেটা আছে খুব সহজে আমরা যেটা পাই, ম্যাটল্যাব। ম্যাটল্যাব ইউজ করে কিন্তু পাওয়ার সিস্টেমের যে কোনো সিস্টেমকে সিমুলেশন করা সম্ভব, কারণ এখানে অনেক ধরনের ম্যাথমেটিক্যাল টুল এবং কন্ট্রোল টুল আছে। সো যেমন পিএস ক্যাট বলো বা ডিক্সালেন্ট বলো, এগুলোর কিন্তু একটু স্টুডেন্ট ভার্সন পাওয়া যায় কিনা। আমরা এখানে আমরা আমাদের পিএইচডি তে আমরা ইউজ করছি, এগুলোর আমাদের লাইসেন্স আছে, ইউনিভার্সিটির লাইসেন্স আছে। সো মামুন স্যারও যেহেতু আছেন, আমি স্যারকেও বলবো যে আসলে এই পাওয়ার সিমুলেটর যে সফটওয়্যার গুলো স্যার, ডিক্সালেন্ট হতে পারে বা পিএস ক্যাট হতে পারে, এই ধরনের একটা সফটওয়্যারের লাইসেন্স আমাদের ডিপার্টমেন্টের জন্য কেনা যায় কিনা, যেখানে আসলে স্টুডেন্টরা সেগুলোতে ডিরেক্টলি কাজ করবে এবং তারা যখন ইন্ডাস্ট্রিতে যাবে তখন এগুলো তাদের জন্য খুব বুস্টিং, মানে একটা হেল্প হিসেবে কাজ করবে আর কি। সো সো যারা পাওয়ার স্টুডেন্ট, আমি তাদেরকে বলবো যে কয়েকটা সফটওয়্যার আমি আবারও রিপিট করছি, যেমন ইট্যাপ, পিএসএস, তারপরে ডিক সাইলেন্ট, পাওয়ার ফ্যাক্টরি, যেটা এটা জার্মানির একটা কোম্পানি, কন্ট্রিবিউট করতে পারবে। সো আমার মনে হয় নিমাত বা সাবরিনা বা আসিফ ভাই, আপনারা যদি একটু বলেন যে মানে সিন্স মুভিং ফ্রম অ্যাপ্লাইড ফিজিক্স টু দ্য পাওয়ার ফিল্ড, মানে হাউ ডিড ইউ ওভারকাম দোজ চ্যালেঞ্জেস আর কি। হ্যাঁ, নিমাত বা বলো। তো অবশ্যই কিছুটা চ্যালেঞ্জিং ছিল, কারণ আমরা যখন অ্যাপ্লাইড ফিজিক্স পড়তাম তখন আমাদের বেশিরভাগ কোর্স কারিকুলাম যে রিলেটেড ছিল সেগুলো কিছুটা পাওয়ার, আই মিন সেমিকন্ডাক্টর ডিভাইস, কমিউনিকেশন, সবকিছু মিলে ছিল। বাট পাওয়ারের উপর বেসিক খুব ইন্টেন্স কোনো কোর্স পাওয়ার সিস্টেমের উপর ছিল না, যে পাওয়ার সিস্টেম কেবল বা ট্রান্সমিশন লাইন। আমরা মানে মেশিন যেটা হচ্ছে যে ট্রিপল তে আসলে সবই পড়ানো হয়, বাট আমি বলবো যে ইন ডেপথ আসলে আন্ডারগ্রেডে আমার মনে হয় যে ওটাই ঠিক আছে। যেমন আমরা ট্রান্সফরমার পড়েছি, জেনারেটর পড়েছি, লোড পড়েছি, কিন্তু আমার মনে হয় পাওয়ার সিস্টেম নিয়ে কোনো কোর্স ছিল না, যেখানে আমরা পাওয়ার সিস্টেমের যে আউটলাইনটা, সরি, সো ওটা নিয়ে আসলে ওরকম, সো ওটার জন্য দেখা গেছে। কিন্তু এখানে যখন আমরা পড়তে আসছি তখন আমাদের কিছু কোর্স করতে হয়েছে। তো যখন যে লাইনে তোমার রিসার্চটা হবে সেই লাইন রিলেটেড কিছু কোর্স অবশ্যই করতে হয়, এবং সেই কোর্সগুলো খুব হেল্পফুল থাকে। তো আমার মনে হয় যে কিছুটা যে কোনো রিসার্চে যেতে হলে অনেক ডেপথে যেতে হয়, তখন কিছুটা চ্যালেঞ্জিং থাকে। বাট
এটা ওভারকাম করা সম্ভব। আর ল্যাব ফ্যাসিলিটির কথা মনে হয় সো লিমিটেড ল্যাব ফ্যাসিলিটি বলেও পাওয়ার সিস্টেমে ল্যাব ফ্যাসিলিটির জন্য আসলে ওরকম খুব বেশি যে ল্যাব ফ্যাসিলিটি দরকার আন্ডারগ্রেডে আমার কাছে মনে হয় না পাওয়ার সিস্টেমের জন্য, বিকজ পাওয়ার সিস্টেমের সবগুলোই যেটা বললো সিমুলেশন বেস মেইনলি। সো সিমুলেশন বেসড হওয়ার জন্য ম্যাটল্যাব ইজ এনাফ। ম্যাটল্যাব থাকলেই অনেক পাওয়ার সিস্টেমের অনেক কিছু করা সম্ভব। ম্যাটল্যাবই জাস্ট ম্যাটল্যাব ইউজ করে অনেক ট্রানজিয়েন্টস ডাইনামিক্স প্রচুর কাজ করা সম্ভব পাওয়ার সিস্টেমের উপর। সো আমি একটু তো চাই স্যার বলেন। শোনা যাচ্ছে না? আচ্ছা, ওই যে লাস্ট যে কথা বলছিল যে সেটা হলো যে আমাদের ডিপার্টমেন্টে ট্রিপুলি হওয়ার পরে মিনারুল তারিখ তোমরা তো জানো যে পাওয়ার সিস্টেম প্রোটেকশন বা পাওয়ার সিস্টেম রিলেটেড নতুন নতুন অনেক কোর্স ইন্ট্রোডিউস হয়েছে যেটা ওরা পায় না। এখন কিন্তু আমাদের কারিকুলাম ইজ ওকে। আর দুই হলো যে আমাদের পাওয়ার সিস্টেমের এগুলো ল্যাবও হয়েছে, সেগুলো তো আমাদের ধীরে ধীরে কিছু এক্সপেরিমেন্ট ডেভেলপ করছি এবং তোমরা ব্যাক করলে পিএইচডি করে আরো একটা উন্নতি হবে। আর সর্বোপরি যে কোনো ইউনিভার্সিটি তাও না, আসলে এটা সম্পূর্ণ নির্ভর করে স্টুডেন্টের নিজস্ব ন্যাক এবং তার যে জ্ঞান জন্য যে চেষ্টা সেটাই। আমরা কিন্তু বিদেশে যখন যাই তখন কিন্তু খুব বেশি একটা লেখাপড়া পেয়ে যে গেছে মনে হচ্ছে তা না, কিন্তু ওখানে গিয়ে কিন্তু পারফর্ম করেছি অনেক ভালো, অনেক বিদেশি স্টুডেন্টদের থেকেও ভালো করেছি। মানে আমরা ইনফেরিয়র কমপ্লেক্স নিয়ে গেছি, কিন্তু ওখানে গিয়ে দেখি যে একটা সময় দেখি সুপিরিয়র কমপ্লেক্স প্রোগ্রেস। ঠিক আছে, যে আমি আমার কথাই বলি, আমি একটু এমনিও বলতাম ওই যে তোমার ব্যাটারি নিয়ে যে প্রশ্ন ছিল, আসলে ব্যাটারি এক্সপার্ট এখানে কেউই না, সুতরাং এই ব্যাটারিটা অন্য দিকে। আমার ইনফ্যাক্ট পিএইচডিটা ছিল টোটালি লিথিয়াম আয়ন ব্যাটারির উপরে। আমি ম্যাটেরিয়াল সায়েন্সের কাজ করেছি এবং অ্যাপ্লাইড জার্নাল অফ অ্যাপ্লাইড ফিজিক্স এতে আমার একটা পাবলিকেশনও হয়েছিল, খুব ভালো পাবলিকেশন। তো আমি তো কিছুই জানতাম না। এখন তো আমি যেমন এই যে কোর্সে ইন্ট্রোডিউস করেছি যে অপশনাল কোর্স মাস্টার্স এসে ম্যাটেরিয়াল স্ট্রাকচার সায়েন্স, সেখানে তো আমরা অনেক কিছু এখন আমি পড়াই। তো ওখানে তো আমি যখন গেছি যে শুধু ব্র্যাগস ল ল্যামডা ইকুয়াল টু 2D সায়েন্স এইটুকু জানতাম, আর কিছুই জানতাম না। তো সেখানে অনেক ম্যাটেরিয়াল সায়েন্সের অনেক নিউট্রন ডিফ্রাকশন, এক্স রে ডিফ্রাকশন, স্মল অ্যাঙ্গেল স্ক্যাটারিং, এই সমস্ত এক্সপেরিমেন্ট দিয়ে বাল্ক লেভেলে গিয়ে যে অ্যানালাইসিস করা, সেই জিনিসগুলো করেছি। তো এই প্রসঙ্গে একটু কথা তোমাদের কি জানি জিজ্ঞেস করে ব্যাটারির উপরে প্রশ্ন করেছিলে বাংলাদেশে যে স্কোপ কি। তো আসলে আমি বলি, আমি যেমন একজন এক্সপেরিমেন্টালিস্ট ছিলাম এবং আমি সম্পূর্ণ নিজস্ব চিন্তা ভাবনায় একটা কার্বন ম্যাটেরিয়াল চুজ করেছিলাম। আসলে ব্যাটারি ম্যাটেরিয়ালটা বেসিক্যালি লিথিয়াম আয়ন ব্যাটারি, এখন অ্যাডভান্স মোস্ট অ্যাডভান্স ব্যাটারি, যেখানে এখন স্টোরেজের জন্য বাল্ক স্টোরেজ, বেশি এনার্জি স্টোরেজ চিন্তা করা হচ্ছে কিভাবে করা যায়। লাইট ব্যাটারি, এটা কিন্তু অনেক হালকা ব্যাটারি, কারণ এটা তো মাত্র লিথিয়ামের অ্যাটমিক নাম্বার 3 নাকি 3, হাইড্রোজেন হিলিয়াম তারপর তো লিথিয়াম। বুঝতে পারছো অ্যাটমিক নাম্বার 3 যে ম্যাটেরিয়ালের, সে অত্যন্ত লাইট ওয়েটের। এই কাজ করতে গিয়ে আমার অনেক কিছু আমি শিখেছি। সেখানে আমি দেখেছি যে ম্যাটেরিয়াল সায়েন্টিস্টদের সাংঘাতিক দাম এবং এই অনেক কিছু করার আছে। কারণ ধরো লিথিয়াম আয়ন ব্যাটারি আসলে যে কোনো ব্যাটারির 3টা দিক, একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে ক্যাথোড, আর হচ্ছে ইলেকট্রোলাইট। তো এই প্রত্যেকটা জায়গাতেই কাজ করা আছে, অফুরন্ত কাজ করা আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। দেখবে তোমার পারফেক্ট অ্যানোড কিন্তু দেখা যাবে ইলেকট্রোলাইটের সমস্যা, আবার ইলেকট্রোলাইট ঠিক আছে, এই অ্যানোড আছে আর একটা ক্যাথোড ম্যাচ করছে না। এবং যেটাকে তোমরা যে বলছিলে যে সাইকেল পারফরমেন্স, যেটা সাইকেল পারফরমেন্স, ব্যাটারি নতুন অবস্থায় কিনলাম খুব ভালো, তারপরে চার্জ ডিসচার্জ করছে, সাইকেল পারফরমেন্স পোর, দেখা যাচ্ছে যে হয়তো ফিউ হান্ড্রেড সাইকেলস এর পরে দেখা যাচ্ছে ব্যাটারির যে স্টোরেজ ক্যাপাসিটি ফল করে যাচ্ছে। এই যে ব্যাপারগুলো, তো আমাদের বাংলাদেশে যে গবেষণার যে সুযোগের কথা বলা হচ্ছিল, আসলে ফ্রাস্ট্রেটিং সত্যি কথা। দুইভাবে, একটা হচ্ছে যে দুই কারণে, একটা হচ্ছে যে আমাদের ফান্ডিং এর অভাব, আর তৃতীয়ত হচ্ছে যে আমাদের এখানে যে এগুলো ভালো কাজ করার জন্য যে
ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি দরকার স্টুডেন্টদের, ওই ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি আমরা পিএইচডি স্টুডেন্ট পাই না। সত্যি কথা, আমরা যে পিএইচডি স্টুডেন্ট গুলো পাই এখানে, তারা আসলে মোটিভেটেড না। আমরা যেমন জান ছেড়ে দিয়ে কাজ করছি বিদেশে গিয়ে, আমাকে অ্যাচিভ করতেই হবে, এবং অনেক ভালো অ্যাচিভমেন্ট আমরা করছি। এখানে তারা একটা ডিগ্রির জন্য কাজ করতে ভর্তি হয়, কেউ একটু ফান্ডের জন্য, মানে ধরো সরকারি চাকরি করে কলেজের শিক্ষক, একটা পিএইচডি দরকার, ওইদিকে ইউজিসি থেকে একটা ফেলোশিপ পাচ্ছে, ওই পিএইচডি দেখিয়ে বাড়তি একটা টাকাও পাচ্ছে, আবার বেতনও পাচ্ছে, এই রকমের ব্যাপার স্যাপার। আমি আসলে খুব একটা, আর এক্সপেরিমেন্টালিস্টদের জন্য আরো ডিফিকাল্ট। আমি বাংলাদেশের মানে আমাদের লোকাল কার্বন, মানে লিথিয়াম আয়ন ব্যাটারির মূল যে অ্যাডভান্টেজ, এখন সেটা কার্বন অ্যানোডে চলে গেছে। এবং সেটা যদি পোরাস কার্বন হয়, হার্ড কার্বন হয়, পোরোসিটি বেশি গ্রোথ করলে সেখানে লিথিয়াম ট্রান্সপোর্টেশন ইন্টারকালেকশন বেশি হবে। সো ইউ গেট পার গ্রাম অফ ম্যাটেরিয়াল তুমি এনার্জি ডেন্সিটি বেশি পাবে। আমি এখান থেকে আমাদের ইভেন যে আমাদের যে বড় পুকুরের যে কয়লা, সেখান থেকে আমি কার্বন নিয়ে এসে সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করে মানে লোকাল ম্যাটেরিয়াল ডেভেলপ করে, তবে চা থেকে, চায়ের যে ওয়েস্ট পোড়ায় সেখান থেকে কিন্তু কার্বন তৈরি হয়। এগুলো নিয়ে আমি কাজ করছি, কিন্তু আলটিমেটলি কন্টিনিউ করতে পারিনি বিভিন্ন কারণে। পারিনি এই জন্য যে ভালো স্টুডেন্ট পাওয়া যায় না, মানুষের ফান্ড পাওয়া যায় না, এগুলো বিভিন্ন কারণ আছে। তবে এই লিথিয়াম আয়ন ব্যাটারি আমার মনে হয় তো এটা এনরমাস স্কোপ আছে, বাইরে যেয়ে করতে হবে, আমাদের দেশে নাই, তবে এনরমাস স্কোপ আছে। এবং লিথিয়াম আয়ন ব্যাটারি এখন আস্তে আস্তে ওই যে গ্রিডে পাওয়ার দেওয়ার জন্য এখন ওই যে ইয়ের থেকে রিনিউয়েবল থেকে লাগবে, তো এখন ব্যাটারি, প্রচুর ব্যাটারি লাগবে। এই ব্যাটারি গুলো ডেভেলপ করতে হবে, মানে স্মার্ট ব্যাটারি, ভালো সাইকেল পারফরম্যান্স বেটার হয়, প্রচুর কাজ করার স্কোপ আছে ম্যাটেরিয়ালস। এবং আমাদের, তবে এতটুকু আমার একটা তোমাদের স্টুডেন্টদের জন্য বলতে পারি যে আমাদের যে ডিপার্টমেন্টে যে ব্যাকগ্রাউন্ড, যেভাবে আমরা লেখাপড়া করি, তাদের জন্য আমরা ইঞ্জিনিয়ারিং এরও কিছু জিনিস জানি, আবার বেসিক ফিজিক্সও জানি। আমাদের ডিপার্টমেন্টের যে কালচার, সো ম্যাটেরিয়াল সায়েন্সে কাজ করার জন্য আমাদের ডিপার্টমেন্টের যে প্রোডাক্ট গুলা চমৎকার, কিন্তু একটা কম্বিনেশন আমি মনে করি তাদের প্রচুর কাজ করার এবং পোটেনশিয়াল আছে এবং ভবিষ্যতে করতে পারবে। পাওয়ারে যারা কাজ করবে, যে পাওয়ার ইলেকট্রনিক্সের কথা বললে, কেউ বললে এটা সেটা, আসলে কোনো কিছু প্রবলেম না। তুমি যা এডুকেশন নিচ্ছ এখান থেকে মোর দ্যান এনাফ। তোমার মোটিভেশন, তোমার ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, হ্যাঁ, এত বেশি শেখা যায় না আন্ডারগ্রেডে, বুঝতে পারছো? যখন তুমি কোনো এক জায়গায় পিএইচডি অ্যাডমিশন নাও, ঠিক আছে, তুমি তোমার কিছু বেসিক নলেজ থাকবে, তারপর পার্টিকুলার কিছু কাজের জন্য তুমি যে ফিল্ডে কাজ করবে, তখন তুমি ইউ স্টার্ট লার্নিং সো মেনি থিংস, যে তোমার বেসিক যা আছে এর উপর ভর করে তুমি তোমার ওই কাজকে ডেভেলপ করার জন্য যে নলেজ গুলো দরকার, তুমি অনেক জার্নাল পাবে, তুমি ল্যাবের হেল্প পাবে, প্রফেসরের হেল্প পাবে, গ্রুপ যারা ওয়ার্ক করে তাদের হেল্প পাবে, আর এখন তো অনেক ইন্টারনেটে এখন সবকিছু পাওয়া যায়। সো ডোন্ট গেট ফ্রাস্ট্রেটেড যে ডিপার্টমেন্ট থেকে কি শিখেছো, আমার ডিপার্টমেন্ট থেকে মানে যা শিখতেছো এনাফ। তুমি যাও, তুমি যদি সাধনা নিয়ে কাজ করো, কোনো কিছুতে কিছু আটকাবে না, তুমি বহুদূর উঠতে পারবে। এটা আমার দৃঢ় বিশ্বাস, আমি এটাই বিশ্বাস করি এবং এই সাজেশনটা তোমাদেরকে দিতে চাই। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ মামুন স্যার। আমার মনে হয় যে আমরা 2 ঘন্টা প্রায় পার করে ফেলেছি, সো আমি আর বেশি সময় নিব না। ধন্যবাদ আমাদের স্পিকার সবাইকে। আমাদের একজন স্পিকার, ওর একটা মিটিং আছে তারেকের, ওর যেতে হয়েছে। সো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে খুবই ভালো একটা সেশন আমরা এনজয় করলাম, সবাই অনেক কিছু জানলাম, এবং আশা করি ফিউচারে আমরা এটা নিয়ে আরো ডিসকাস করতে পারবো। সো থ্যাংক ইউ সবাইকে। আর আমার মনে হয় ক্লোজিং এ মামুন স্যার যদি কিছু বলেন তাহলে। না, আর বলার কিছু নাই। আমারও খুব ভালো লেগেছে, মানে আজকের যে আলোচনার যে বিষয়টা ছিল এটা খুবই ভালো, আর আমাদের ডিপার্টমেন্টের জন্য আরো ভালো, কারণ আমরা ট্রিপুলি হওয়াতে এই যে পাওয়ার পড়াশোনার ঝোঁক বেড়েছে স্টুডেন্টদের, এবং পাওয়ার নিয়ে আমরা যতই বলি না কেন যে যেটা ইন্ডাস্ট্রিতে যেটা ডিমান্ড বেড়ে যায়, হ্যাঁ, সরাসরি পাস করে একটা চাকরি, এটারও দরকার আছে বাংলাদেশের অনেক গ্রাজুয়েটদের। সো আমারও খুব ভালো লেগেছে, এই আলোচনাগুলো খুব যুগপৎ ছিল। আর আমি আশা করি এই
মিনার আর তারিক যত তাড়াতাড়ি তোমরা ব্যাক করে আসো। দিদার আরেকজন আমাদের বুয়েট গ্রাজুয়েট জয়েন করেছে। ইনফ্যাক্ট এই প্যান্ডেমিক্স এর জন্য আমি রিক্রুটমেন্টে যেতেও চাচ্ছি না, আমি তোমরা একটু সার্চ করতে থাকো। এই তারিক আর মিনারকে বিশেষ করে বলছি যে আমি অতি সত্বর আমার এই চেয়ারম্যানশিপের আমলে আমি হয়তো অতি অল্প সময়ের মধ্যে আমি জুম মিটিং দিয়ে সিএনডি মিটিং করে আমি পাওয়ারে আবার আরেকজন শিক্ষক নেওয়ার জন্য আমি চলে যাচ্ছি। ধরে নাও তোমরা একটু সার্চিং এ যাও, ভালো গ্রাজুয়েট ভালো স্টুডেন্ট মোটিভেশন আছে। অনেক সময় জানো যে ভালো ইয়ে পাওয়া যায় না, টিচার পাওয়া যায় না অনেক সময়। তোমরা একটু সার্চিং এ থাকো যাতে করে সার্কুলার তো সবাই পায় না আসলে, ঠিক আছে? তোমাদেরকে আমরা জানাবো যাতে করে পটেনশিয়াল ক্যান্ডিডেট আবেদন করে। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ স্যার। ধন্যবাদ। আর IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ ডিইউ আর উইমেন ইন ইঞ্জিনিয়ারিং ওদেরকে অনেক থ্যাঙ্কস, কারণ এই পুরোটা সময় আমাদের সাথে থাকা এবং এই ওয়েবিনারটা রেকর্ড করা বা ফেসবুক ইভেন্টে শেয়ার করা, এই ধরনের টেকনিক্যাল কাজগুলোতে আমাদেরকে হেল্প করেছে। সো IEEE SB ডিইউ এবং উইমেন ইন ইঞ্জিনিয়ারিং তোমাদেরকে অনেক থ্যাঙ্কস। সো আমি আর কথা বাড়াচ্ছি না, আমার মনে হয় আজকের মতো আমরা শেষ করতে পারি। স্পিকারদের থেকে কি কেউ কিছু বলবেন? আসিফ ভাই। না, সবাইকে থ্যাংক ইউ, অনেক সময় নিয়েছি আমরা, সো থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ মামুন স্যার আপনার জয়েন করার জন্য, অনেক ভ্যালুয়েবল কথা বলার জন্য। না, আমারও ভালো লেগেছে। তো ঠিক আছে, শেষ করে দাও। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। এবং এই যে কোভিড এর যে সময়, সবাই সকলের জন্য দোয়া করবেন যেন সবাই সুস্থ থাকে, এটাই কামনা। আমার দেশের মানুষ, দেশের বাংলাদেশে আমাদের যারা স্টুডেন্ট আছে সবাই, তাদের ফ্যামিলি, আমাদের ট্রিপলির ফ্যামিলির সবাই যেন সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুক, এই দোয়া করি। আমাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। এরকম প্রোগ্রাম হয়তো ইন ফিউচারে আবার হবে, আবার দেখা হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ধন্যবাদ।